আচ্ছা দেখেন, আপনাদের অলরেডি তো নিশ্চয়ই জানেন যে এই কোর্সটার নাম হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস C201। তো সাফি স্যার অনেক কিছু পড়াইছে। তো ম্যাটেরিয়ালস বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে আমরা কোন কোন ম্যাটেরিয়াল গুলা বুঝি, বা নর্মালি আশেপাশে কোন কোন ম্যাটেরিয়াল গুলা নিয়ে কাজ হইতে দেখেন, বলতে পারবেন? নর্মালি যখন বলে যে আপনারা কি পড়েন, আপনারা যখন বলেন যে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং করি, আপনাদেরকে বলে না যে ও আচ্ছা তাহলে তোমরা হচ্ছে ইট বালু সিমেন্ট নিয়ে কাজ করো, এরকম টাইপের একটা কথাবার্তা বলে? জি স্যার। জি স্যার। তখন কি শুনতে খারাপ লাগে না ভালো লাগে? ভালোই লাগে। ভালোই লাগে, তাই না? আচ্ছা, খারাপও লাগতে পারে, যাই হোক। তার মানে বুঝতেছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের মধ্যে একটা হচ্ছে ব্রিক, একটা হচ্ছে স্যান্ড, একটা হচ্ছে সিমেন্ট। এগুলো হচ্ছে একেবারে কমন, ঠিক আছে? এই সিমেন্ট সম্পর্কে শাফি স্যার হচ্ছে আপনাদেরকে আশা করি পড়াইছে। তো আমি হচ্ছে আপনাদেরকে ব্রিক, স্যান্ড এবং এর সাথে হচ্ছে কনক্রিট, টিম্বার, তারপর হচ্ছে স্টিল। শাফি স্যার কি স্টিল বা অ্যালুমিনিয়াম এগুলো নিয়ে বা মেটাল নিয়ে কিছু পড়াইছে? স্টিল পড়ানি, বাট কোরেশন পড়াছে। স্টিল কোরেশন পড়াইছে, বাট স্টিল কি আলাদাভাবে পড়াইছে? না স্যার। আচ্ছা, আমরা দেখি, আমরা যদি পারি তাহলে লাস্টে স্টিলটাও একটু দেখবো। বাট আমরা মেইনলি হচ্ছে এই ব্রিক, স্যান্ড, কনক্রিট, টিম্বার, অ্যাগ্রিগেট আর হচ্ছে কনক্রিট মিক্স ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমি একটু টপিক গুলা আরেকবার মার্কিং করি। ব্রিক, স্যান্ড, কনক্রিট, টিম্বার, অ্যাগ্রিগেট, কনক্রিট মিক্স ডিজাইন, ঠিক আছে? আর লাস্টে যদি সময় থাকে তাহলে হচ্ছে স্টিলটাও একটু আমরা দেখার চেষ্টা করব। বাট আমাদের মেইন জিনিস হচ্ছে এই 1 2 3 4 5 6টা টপিক, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে আমরা তাইলে শুরু করব হচ্ছে ব্রিক দিয়ে। তো দেখেন যে ব্রিক সবাই চিনেন, দেখছেন আশেপাশে, মানে ইট দেখেন নাই জীবনে এমন কেউ নাই। কিন্তু আমরা যেহেতু মানে সিভিল ইঞ্জিনিয়ার হবো ইনশাল্লাহ সামনে, তো ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ ভিউ থেকে হচ্ছে ব্রিক সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। ব্রিকের কোয়ালিটি, কোন জিনিসটা ব্রিকের মধ্যে থাকলে ভালো, কোনটা থাকলে খারাপ, ব্রিক দেখতে কিরকম হওয়া উচিত, ব্রিকের ডাইমেনশন কি হওয়া উচিত, ব্রিকটা কিভাবে ম্যানুফ্যাকচার করে, এই জিনিসগুলা আমরা চেষ্টা করব এই ব্রিক টপিকটাতে কভার করার জন্য, ঠিক আছে? তো প্রথমেই দেখেন যে it is a regular size rectangular unit used for most of the building work. It is used as a substitute for stone where stone is not available. তার মানে আমরা সবাই জানি যে ব্রিক দেখতে আসলে কিরকম, একটা রেক্টেঙ্গুলার শেপের অবজেক্ট না? ব্রিক দেখতে কিরকম হয়, এরকম না? জি স্যার, জি স্যার। এবং এটা হচ্ছে মোস্টলি আপনার মানে বিল্ডিং, একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে সবচাইতে বেশি কোন ম্যাটেরিয়ালটা ইউজ হয় বলেন তো? স্যার ব্রিক। সবচাইতে বেশি দেখেন কি ব্রিক। মানে একটা বিল্ডিং যখন হয় ফার্স্টে বিম কলাম গুলা হয়, ওই বিম কলাম গুলা যখন ঢালাই দেয়, কি দিয়ে ঢালাই দেয়? কনক্রিট দিয়ে ঢালাই দেয় না? জি স্যার। ওই কনক্রিটের মধ্যেও কিন্তু ব্রিক লাগে, ব্রিক, ব্রিক চিপস ইউজ করা হয়, মানে ইটটাকে ভেঙে চিপসের মতো ছোট ছোট পার্ট করে দেন ইউজ করা হয়। আবার নরমালি পুরো বিল্ডিং এর বিম কলাম উঠার পর তো আপনার পার্টিশন ওয়াল গুলা যখন হয় ওখানে তো ব্রিক লাগে, পুরো সলিড ব্রিকই লাগে। তার মানে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি আমার যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি ব্রিক। এবং দেখেন যে it is used as a substitute for stone where stone is not available. আচ্ছা, নরমালি ইট আর পাথর এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী বলেন তো? ইট আর পাথর এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? কোনটা দিয়ে স্ট্রাকচার তৈরি করলে বেশি ডিউরেবল হবে বা বেশি স্থায়িত্ব পাবে? স্যার ইটই হবে, যেহেতু ইট দিয়ে করে। পাথর। ইট কেন হবে? স্যার পাথর, পাথর। অবশ্যই স্টোন। স্টোন হচ্ছে বেশি শক্ত, কিন্তু আপনি যদি স্টোন দিয়ে বিল্ডিং করতে যান আপনার খরচ কি বেশি হবে? কারণ ইটের দাম কম, পাথরের দাম বেশি। এবং পাথর সব অনেক জায়গায় অ্যাভেলেবেল নাই আসলে। এবং পাথর যেসব জায়গায় অ্যাভেলেবেল না, ওইসব জায়গায় যদি আপনি পাথর দিয়ে বিল্ডিং করতে যান, আপনি মনে করেন কনক্রিট বানাবেন, কনক্রিটের মধ্যে কি কি থাকে বলতে পারবেন? জি স্যার, পারা যায় স্যার।
কনক্রিটের মধ্যে কি কি থাকে? স্যার বালি, বালু, সিমেন্ট, সিমেন্ট, পানি। তারপরে হচ্ছে বালু, গিয়া সিমেন্ট, পানি, আর কি থাকে? ইটের তারপর খোয়া স্যার স্যার। ইটের ইট। খোয়া থাকে, খোয়া। ইট। এখন আমি যদি ইটের খোয়ার বদলে পাথর ইউজ করি তাহলে আমার ওই কনক্রিটটা আরো বেশি শক্তিশালী হবে। জি স্যার। জি স্যার। কিন্তু আপনার মনে করেন এমন একটা জায়গায় আপনি একটা বিল্ডিং করতেছেন যে জায়গায় হচ্ছে পাথর আসলে অ্যাভেলেবেল না, আপনাকে সিলেট থেকে পাথর আনতে হচ্ছে, তাহলে কি কস্টিং বেশি পড়বে না? জি স্যার। যেসব জায়গায় পাথর আসলে অ্যাভেলেবেল না ওইসব জায়গায় পাথরের বিকল্প বা সাবস্টিটিউট হিসেবে আমরা কি ব্যবহার করি? স্যার স্যার ইটের খোয়া আমরা স্যার। হচ্ছে ব্রিক ইউজ করি বা ব্রিক চিপস ইউজ করি। বোঝা গেছে? অনেক জায়গায় দেখবেন আপনার বিল্ডিং এর দেয়াল কিন্তু পাথর দিয়ে করে, কিন্তু খরচ বেশি পড়ে, দেখতে সুন্দর লাগে এরকম আপনার স্টোন ব্লক দিয়ে হচ্ছে বিল্ডিং করে, কিন্তু খরচ অনেক বেশি পড়ে। এই যে ফ্লাইওভার গুলা হয়, মনে করেন এটা হচ্ছে একটা রাস্তা, এটা রাস্তার উপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে, মনে করেন এমনি গেছে, এই রাস্তার ফ্লাইওভারের নিচের এই অংশটা দেখবেন পাথরের স্টোন এরকম ব্লক দিয়ে ফিল আপ করে, দেখছেন জি কখনো? স্যার। জি স্যার, কিলগা ফ্লাইওভার স্যার। এখন এই জায়গাটা কি, হ্যাঁ, খিলগা ফ্লাইওভারের নিচে এরকম আছে, আমি নিজেও দেখছি যে এরকম স্টোন ব্লক দিয়ে ফিল আপ করছে, বা ঢাকাতে অন্য জায়গাতেও দেখতে পারবেন। তো এই জায়গাটা কি আমি চাইলে ব্রিক দিয়ে ফিল আপ করতে পারতাম? পারতাম স্যার। পারতাম, কিন্তু ব্রিক ওরকম স্ট্রেন্থ দিত না, কারণ এখান দিয়ে যেহেতু ট্রাক চলতেছে, বাস চলতেছে, অনেক বড় বড় গাড়ি চলতেছে, তো ওই গাড়িগুলোর প্রেসার, একটা গাড়ি যখন এই ফ্লাইওভারে উঠবে ওই গাড়ির প্রেসার হয়তো এখানে ইট ইউজ করলে ইট নিতে পারতো না, এই জন্য এখানে বেশি স্থায়িত্ব বা বেশি স্ট্রেংথের জন্য কি ইউজ করা হয়েছে? পাথর ইউজ করা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন আমরা আবার আমাদের ব্রিক বা ইটেই ফেরত আসি, আমরা পাথর নিয়ে আজকে কথাবার্তা বলবো না। তো ইনগ্রেডিয়েন্টস অফ এ গুড ব্রিক আর্ট, তার মানে ইট বানায় কি দিয়ে? স্যার মাটি দিয়ে। মাটি দিয়ে। বানায় হচ্ছে মাটি দিয়ে, সবাই জানেন যে মাটিটাকে ফার্স্ট হচ্ছে একটা মোল্ডের মধ্যে ঢুকায়, ওই যে ছোটবেলায় দেখছেন না বাসায় পিঠা বানায়, পিঠা বানানোর বিভিন্ন ছাঁচ থাকে না, জি স্যার। ওরকম ইট ডাইসের বানানোর ভিতরে থাকে। ডায়াস থাকে বা ছাঁচ থাকে, ওই ডায়াসের মধ্যে হচ্ছে ফার্স্টে মাটিটাকে আপনার মানে কি বলবো রেখে একটা শেপ দেওয়া হয়, দেন মাটিটাকে হচ্ছে রোদে শুকানো হয়, তারপর আগুনের মধ্যে স্যার, পুরায় আগুন দেওয়া হয়, শক্ত করে হচ্ছে ইট বানায়। এখন যেই মাটিটা দিয়ে আমি ইটটা বানাবো ওই মাটিটার মধ্যে কিছু উপাদান থাকলে আমি বলতে পারি ওই মাটিটা ভালো। উপাদানগুলো কি কি দেখেন, যে ইনগ্রেডিয়েন্টস অফ এ গুড ব্রিক আর্ট, ঠিক আছে, মানে একটা ভালো ইটের জন্য যে মাটিটা দরকার ওই মাটির মধ্যে কি কি থাকা উচিত। প্রথমেই দেখেন কি থাকা উচিত, আমরা একটু নিচে নামি, দেখেন আমাদের যদি যেই মাটিটা দিয়ে বা যে সয়েলটা দিয়ে আমরা ব্রিকটা তৈরি করব ওই সয়েলটাতে এই 1 2 3 4 5টা জিনিস থাকে, তাইলে আমরা বলতে পারি যে ওই মাটিটা হচ্ছে ব্রিক তৈরি করার জন্য সুইটেবল। এবং এই 5টা জিনিস কিন্তু নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে, কোনোটা অতিরিক্ত কোনোটা কম, মানে ইচ্ছা মতো থাকলে হবে না, কোনটা কি পরিমাণে থাকা লাগবে আমরা দেখবো এখন, ঠিক আছে? তো ফার্স্টেই দেখেন যে একটা ভালো ব্রিকের উপাদানগুলোর মধ্যে প্রথমেই আছে কে? অ্যালুমিনা বা ক্লে, ঠিক আছে? আচ্ছা, অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন দেখেন এই কাদার মধ্যে বা কাদামাটির মধ্যে হচ্ছে এই অ্যালুমিনা থাকে। এখন অ্যালুমিনা থাকলে কি সুবিধা হয় বা অ্যালুমিনা না থাকলে কি অসুবিধা হয় আমরা একটু দেখি। দেখেন যে অ্যালুমিনা ইজ দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ এভরি কাইন্ড অফ ক্লে, তার মানে কাদামাটির সবচাইতে মানে মেইন বা প্রধান উপাদান হচ্ছে এই অ্যালুমিনা, ঠিক আছে? এ গুড ব্রিক আর্ট শুড কন্টেইন বিটুইন 20 to 30% অফ অ্যালুমিনা, মানে একটা ইট তৈরি করতে আমাদের যে জিনিসগুলা লাগবে বা একটা ইট তৈরি করতে আমি যে মাটিটা ব্যবহার করব, আমি তো দেখলাম ওই মাটির মধ্যে কি কি থাকা লাগবে, অ্যালুমিনা থাকা লাগবে, সিলিকা থাকা লাগবে, লাইম থাকা লাগবে, আয়রন অক্সাইড থাকা লাগবে, ম্যাগনেসিয়া থাকা লাগবে। বাট এই সবকিছুর মধ্যে সবকিছু মিলায় যদি 100% হয় তার 20 থেকে 30% হইতে হবে কি? কি হইতে অ্যালুমিনা হবে? স্যার। অ্যালুমিনা হইতে হবে। অ্যালুমিনা প্রোভাইডস প্লাস্টিসিটি টু আর্ট সো দ্যাট ইট ক্যান বি মোল্ডেড। আচ্ছা, প্লাস্টিসিটি মানে কি বলেন তো আমাকে? হচ্ছে ইলাস্টিসিটি মানে কি? স্থিতিস্থাপকতা। হ্যাঁ, একটু বাংলায় বুঝায় বলেন তো জিনিসটা কি? স্যার টানলে স্যার বড় হবে, আবার ছেড়ে দিলে সে তার মানে তার পুনর শেপে মানে আগের শেপে ফিরে আসবে স্যার। এটা হচ্ছে ইলাস্টিসিটি। আর জি স্যার। প্লাস্টিসিটি মানে কি? স্যার প্লাস্টিসিটি হচ্ছে স্যার টানলে সে বড় হবে কিন্তু
যখন আমি ছেড়ে দিব সে তার আগের অবস্থায় আর ফিরে আসবে না স্যার। ফেরত আসবে না, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে বল প্রয়োগ করার কারণে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয়, বলটা সরাই ফেললে বা রিমুভ করলে ওই বস্তুটা আবার তার আগের অবস্থায় ফেরত চলে আসে। আর প্লাস্টিসিটি মানে কি, বল প্রয়োগ করার কারণে যদি কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, ওই বলটাকে আমি যদি সরাই ফেলি বা রিমুভ করে ফেলি, ওই বস্তুটা কি তার আগের অবস্থায় আর কখনো ফেরত আসবে না। ঠিক আছে? সাপোজ জি আমরা স্যার। একটা কি বলবো, ইলাস্টিকের দড়ি নিয়ে টানলাম, টেনে যদি বা একটা রাবার ব্যান্ড আমরা যদি টেনে আবার ছেড়ে দেই, তাহলে রাবার ব্যান্ডটা কি তার আগের অবস্থায় আবার ফেরত চলে আসে না? জি স্যার। কিন্তু টানতে টানতে আপনি মনে করেন মাঝখান দিয়ে ছিঁড়েই ফেললেন, তখন কি আর আগের অবস্থায় ফেরত আসবে? না স্যার। কারণ কি? কারণ হচ্ছে আপনি টানতে টানতে তার ইলাস্টিক লিমিট ভেদ করে প্লাস্টিক লিমিটে পৌঁছায় গেছেন। এজন্য সে কি ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার কারণে সে কি বলটা সরাই ফেলার কারণে তার আগের অবস্থায় আর ফেরত আসতেছে না। মনে করেন একটা বাইক চালাচ্ছে, তো বাইক চালাতে চালাতে সে একটা অ্যাক্সিডেন্ট করলো, তার বাইকটা হচ্ছে ভসকায় গেল, তার বাইকটা কি এখন প্লাস্টিক অবস্থায় আছে না ইলাস্টিক অবস্থায় আছে? স্যার প্লাস্টিক অবস্থায় আছে। প্লাস্টিক অবস্থায় আছে। তার বাইকটা কি আর আগের অবস্থায় কোনোদিন ফেরত আসবে? না স্যার। আসবে না। তার মানে দেখেন, অ্যালুমিনা হচ্ছে এমন একটা উপাদান যেটা হচ্ছে মাটির মধ্যে প্লাস্টিসিটি প্রোভাইড করে। তার মানে আমি মাটিটাকে একটা মোল্ডের মধ্যে বা একটা ডাইসের মধ্যে রাইখা এই ডাইসটার শেপ দিতে পারবো, এবং এই ডাইসটা সরাই ফেললে ওই মাটিটা কিন্তু আবার আগের মতো ঝুরঝুরা হয়ে পড়া যাবে না। মাটিটা কি করবে, তার শেপটা রিটেইন করবে। মানে ওই ডাইসের শেপটাতে সে কি থাকবে, সে ওই ডাইস শেপ বরাবরই থাকবে। কিন্তু যদি মাটিটা ইলাস্টিক হইতো, তাহলে দেখা যেত কি, আমি এরকম একটা ডাইসের মধ্যে মাটিটা রাখছি, আমি ডাইসটা সরাইছি, মাটিটা আবার ডাপাস করে মাটির মধ্যে পড়ে সব মানে একদম ঝুরঝুরে হয়ে গেছে। তাইলে কি আপনি মাটিটাকে আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারতেন? না স্যার, পারতাম না। এই যে কামাররা হচ্ছে মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, একটা চাকটার মতো ঘুরায় ঘুরায়, কেমনে বানায়? কারণ ওই মাটিটা হচ্ছে কি প্লাস্টিক মাটি, ওই মাটির সাথে পানি মিশায় হচ্ছে এমন পরিমাণে পানি মিশায় যেন হচ্ছে ওইটা প্লাস্টিক লিমিটে পৌঁছায়। তারপর সে তার ইচ্ছা মতো ডিজায়ার্ড শেপ দিতে পারে। হাড়ি বানাইলে হাড়ি বানায়, পাতিল বানাইলে পাতিল বানায়, কলসি বানাইলে কলসি বানায়। ঠিক আছে? তার মানে অ্যালুমিনা হচ্ছে এমন একটা উপাদান, যে উপাদানটা হচ্ছে মাটির মধ্যে প্লাস্টিসিটি মানে বাড়ায় দেয় বা প্লাস্টিসিটি যোগ করে, এবং যেই কারণে আমার মাটিটাকে ইচ্ছা মতো শেপে মোল্ড করা যায়, ইচ্ছা মতো শেপ দেওয়া যায়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে if bricks contain excess amount of alumina and insufficient sand, they shrink, crack and warp on drying and burning. আচ্ছা দেখেন, মনে করেন আপনার যেই মাটির মানে মাটি দিয়ে বা যে সয়েল দিয়ে আপনি ব্রিকটা বানাবেন, ওই সয়েলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালুমিনা আছে, কিন্তু বালির পরিমাণ কম, স্যান্ড আছে কম। দেখেন আমরা এখানে বলছিলাম যে আমাদের একটা মাটিতে, যে মাটিটা দিয়ে আমি ব্রিকটা তৈরি করব, তার মধ্যে 5টা উপাদান থাকা লাগবে। উপাদানগুলো কি কি? অ্যালুমিনা, সিলিকা, সিলিকা মানে হচ্ছে বালি বা স্যান্ড, লাইম, অক্সাইড অফ আয়রন আর ম্যাগনেসিয়া। এখন আমি বলছি যে অ্যালুমিনা থাকা লাগবে 20 থেকে 30%, আর বালি কতটুকু থাকা লাগবে আমরা এখনো জানি না, আমরা এখনো বলি নাই। কিন্তু মনে করেন ওই মাটিটার মধ্যে অ্যালুমিনা যতটুকু থাকার দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে আছে, আর বালি যতটুকু থাকার দরকার তার চেয়ে কম পরিমাণে আছে। তার মানে অ্যালুমিনার পরিমাণ বেশি আছে, সিলিকার পরিমাণ কম আছে। সেই ক্ষেত্রে কি কি প্রবলেম হইতে পারে? আপনি যদি ওই রকম একটা মাটি দিয়ে ব্রিকটা তৈরি করেন, তাইলে হচ্ছে যেটা হবে, ওই ব্রিকটাতে হচ্ছে শ্রিঙ্ক হবে বা শ্রিঙ্কেজ হবে, ক্র্যাক ফর্ম করবে এবং ওয়ার্পিং বা ওয়ার্প হবে। এবং এই 3টা ঘটনা কখন হবে? যখন আপনি ইটটাকে রোদে শুকাবেন অথবা ওই চুল্লির মধ্যে আগুনে পোড়াবেন। নান রুটি কেমনে বানায় দেখছেন? দেখছি স্যার। একটা চুলার মধ্যে নান রুটি এরকম ঢুকায় দেয় না, মানে আটা ময়দা মিশায় সেটটা কইরা। জি স্যার। ইটও তো সেম, এরকম একটা বড় চুলার মধ্যে মানে মাটির মোল্ড গুলা বা মাটির মানে শেপের যে ইয়াগুলা থাকে, ইটের যে শেপটা থাকে, ওটা হচ্ছে চুলার মধ্যে ঢুকাই দিয়ে আগুন জ্বালায় দিয়ে আগুনে পুইরা পুইরা ইট হয়। তো আপনি যখন ইটটাকে মানে এই মাটিটাকে রোদে শুকাবেন বা আগুনে পুড়বেন, তখন তখন হচ্ছে আপনার কি হবে? শ্রিঙ্ক, ক্র্যাক অথবা ওয়ার্পিং হবে। এবং এই 3টা খারাপ জিনিস ইটের জন্য। বাট এই 3টা আসলে কি জিনিস? শ্রিঙ্কেজ বা শ্রিঙ্ক কি জিনিস বলতে পারবেন? জি স্যার, পারবো স্যার। কি জিনিস? স্যার সংকুচিত বাংলা বা মানে খাটো হয়ে যাওয়া স্যার। সংকুচিত হওয়া, কোন একটা জিনিসের ভলিউম কমা যাওয়া। মনে করেন আপনি একটা ইট বানাইছিলেন এই এই সাইজের, ইটটা হচ্ছে সংকুচিত হয়ে এদুর হয়ে গেল, তাহলে কি লাভ আছে? না স্যার। শ্রিঙ্কেজের একটা এক্সাম্পল হচ্ছে
শ্রিঙ্কেজ হওয়ার আগে হচ্ছে আঙ্গুর, শ্রিঙ্কেজ হওয়ার পরে হচ্ছে কিসমিস। কিসমিস। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর ক্র্যাক তো বুঝতেছেন, ইটের গায়ে যদি এরকম ফাটল থাকে এটা হচ্ছে ক্র্যাক। আপনারা কি চান যে একটা ইট তৈরি করার পরে বা আগে এরকম ইটের গায়ে ফাটল দেখা যাক? কখনোই না স্যার। আরেকটা হচ্ছে ওয়ার্প। এই ওয়ার্পের মানে কি জানেন? এই ওয়ার্পের মানে হচ্ছে কুঁচকায় যাওয়া। মানে জি হচ্ছে স্যার। ইটের গায়ে, মানে আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের স্কিন বইটা যায় না, জি স্যার। সেই ইটটা হচ্ছে এরকম বাইকা যাওয়া বা ডিফর্ম হয়ে যাওয়া বা এরকম মানে দলা মসলা যাওয়া, এটাকে বলা হচ্ছে ওয়ার্পিং। বোঝা গেছে? স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা দেখি যে ওয়ার্প ইট গুলা, ওই ওয়ার্প ইট গুলা যখন ওই যে মানে আসে না, যে একটা এক ট্রাক ইট আসছে, তার ভিতরে দেখা যায় যে দুই একটা বা 5-10টা ইট ওয়ার্প হয়ে গেছে, হ্যাঁ তখন দেখি স্যার ওই ওয়ার্প ইটটাকে স্যার খোয়া বানাইতে দিয়ে দেয়, আর হ্যাঁ হ্যাঁ ওইটা ভাঙতে অনেক স্যার কষ্ট হয়। এর হ্যাঁ, কারণটা কি স্যার? ওইটা খোয়া বানাইতে দিয়ে দেয় কারণ আপনার, আজকেই কারণটা বুঝবেন, এখন একটু হালকা বলি, বাট এটা সম্পর্কে আজকে আরেকটু ডিটেলস বলবো। সেটা হচ্ছে যে ইটটা এরকম মানে ওয়ার্প হয়ে গেছে বা ডিফর্ম হয়ে গেছে। ডিফর্ম ইট মানে কি, যে ইটটা কিন্তু একদম পারফেক্টলি রেক্টেঙ্গুলার শেপে নাই, জি একটু স্যার। এবড়ো থেবড়ো হয়ে গেছে। জি এইটাকে স্যার। বলা হচ্ছে ওভার বার্ন ব্রিক বা ঝামা বা জি পিকেট স্যার। বলে, পিকেট। পিকেট। ঠিক আছে, ওভার বার্ন মানে অতিরিক্ত পোড়াইলে ইটটা কি মানে এরকম বাইকা শক্ত হয়ে যায়, তো জি স্যার, ভাঙতে কালো বেশি কালো কষ্ট দাগ হয়। বরণ এবং করে। এটা হচ্ছে আপনার খোয়া মানে ব্রিক চিপস হিসাবে না, এটা হচ্ছে আপনার সুরকি হিসাবে, অথবা হচ্ছে আপনার রাস্তায় যখন এরকম সোলিং করে ওইখানে এগ্রিগেট হিসেবে ব্যবহার করে। বোঝা আচ্ছা। গেছে? জি ওইটা স্যার। তখন আর মানে আপনার কোনো দেয়াল বানাইতে বা এরকম কনক্রিট বানাইতে ব্রিক চিপস হিসেবে তখন ওই ঝামাটা পিকেটটা ইউজ করে না। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার দেখেন আমাদের ইনগ্রেডিয়েন্টস অফ এ আইডিয়াল ব্রিক বা গুড ব্রিক, যেটাই বলি না কেন আমরা, ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে প্রথমটা ছিল অ্যালুমিনা। আমরা দেখলাম অ্যালুমিনা থাকলে কি হয়, বেশি থাকলে কি হয়, কম থাকলে কি হয়, আমরা সবই দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে সিলিকা, যে জিনিসটা স্যার এখানে থাকা লাগবে। অ্যালুমিনিয়ার বাংলা অর্থ কি? যেমন সিলিকা অর্থ আমরা বালি বলতেছি, হ্যাঁ, সেরকম অ্যালুমিনিয়াম অর্থ আমরা কি বলতে পারি স্যার? অ্যালুমিনার বাংলা অর্থ, এটা তো এক ধরনের আসলে আপনার আকরিক অ্যালুমিনা। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক। এখন জি। এটার বাংলা অর্থ, বাংলা নাম আছে কিনা আসলে জানা নেই আমার। ও ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের বাংলা কি আপনি মানে কি বলবো আসলে? অ্যালুমিনিয়াম, আপনি আমারে বলেন সোডিয়াম ক্লোরাইডের বাংলা কি? লবণ স্যার। এক ধরনের লবণ। তো অ্যালুমিনিয়াম হচ্ছে এক ধরনের আকরিক বা একটা ক্রিস্টালাইজড একটা সলিড ফর্ম, যেটা হচ্ছে আপনার যদি মানে কিসে থাকে, আপনার মাটির মধ্যে বা কাদার মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। ও ঠিক আছে? আচ্ছা। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন সিলিকা বা স্যান্ড। দ্য পার্সেন্টেজ অফ সিলিকা ইন এ গুড ব্রিক আর্ট শুড লাই বিটুইন 50 to 60%। তার মানে হচ্ছে একটা মাটিতে, যে মাটিটা হচ্ছে আমার ইট তৈরি করার জন্য উপযোগী, এরকম একটা মাটিতে হচ্ছে বালির পরিমাণ থাকা লাগবে কত পার্সেন্ট? 50 থেকে 60%। আর অ্যালুমিনার পরিমাণ কত পার্সেন্ট ছিল? 20-30%। 20 থেকে 30%। তার মানে একটা সয়েলের মধ্যে, যে সয়েলটা দিয়ে আমি ইট তৈরি করব, সবচাইতে বেশি পরিমাণে কি থাকতে হবে? স্যার সয়েল থাকতে হবে। বালি, বালি, সিলিকা। 50 থেকে 60% হচ্ছে সিলিকা। বোঝা গেছে? মানে আপনি যদি এই 5টা উপাদান একসাথে মিলায় 100% বানান, তার মাত্র 20 থেকে 30% হচ্ছে অ্যালুমিনা, আর 50 থেকে 60% কি? সিলিকা। তার মানে কোনটা সবচেয়ে বেশি থাকা লাগবে? স্যার বালি সিলিকা। থাকা লাগবে স্যার, হ্যাঁ, সিলিকা। আবার দেখেন যে প্রেজেন্স অফ সিলিকা প্রিভেন্টস ক্র্যাকিং, শ্রিঙ্কিং এন্ড ওয়ার্পিং অফ র ব্রিক্স। র ব্রিক মানে কি? কাঁচা ব্রিক, মানে মাটিটা যখন আপনি রোদে শুকান নাই, আগুনে পুরান নাই, ব্রিকটা যখন র অবস্থায় আছে, একদম মানে কাঁচা অবস্থায় আছে, ওই অবস্থাতে ওই ব্রিকে যেন কোনো ক্র্যাক ফর্ম না করে, কোনো শ্রিঙ্কেজ না হয়, কোনো ওয়ার্পিং না হয়, এই জিনিসগুলো প্রিভেন্ট করে কার উপস্থিতি? সিলিকা বা বালির উপস্থিতি হচ্ছে এই জিনিসগুলো প্রিভেন্ট করে। তারপর দেখেন আবার বালি যদি অতিরিক্ত পরিমাণে থাকে তাইলেও একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এক্সেস অ্যামাউন্ট অফ সিলিকা destroys the cohesion between particles and makes the bricks brittle and weak. কোহেশন মানে কি বলেন, আর ব্রিটেল মানে কি বলেন? স্যার জানা নাই স্যার। আচ্ছা, আহ আপনারা কয়জন ক্লাস ক্লাস করতেছেন দেখি? বাকিরা তো কেউ কথাই বলে না, বাকিরা কেউ বলতে পারবেন? স্যার। স্যার এমন স্যার। নাকি বাকিরা সবাই ঘুমাইতেছেন? না স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে একটু বলেন যে কোহেশন কি জিনিস আর ব্রিটেল কি জিনিস। মানে যদি
একটা মাটিতে বালির পরিমাণ 50 থেকে 60% এর বেশি থাকে, ওই মাটিটা হচ্ছে, যদি আপনি ওই মাটিটা ইউজ করে হচ্ছে মানে স্যার brick তৈরি করেন। স্যার এর মধ্যেকার আকর্ষণটা স্যার। কিসের মধ্যেকার আকর্ষণটা? আচ্ছা, অ্যাডহেশন কি জিনিস আর কোহেশন এর কি মধ্যেকার জিনিস? আকর্ষণ মানে বিভিন্ন পার্টিকেলের আকর্ষণটা মানে সংযোগ স্যার, মানে স্যার এরকম। আচ্ছা, কোহেশন মানে হচ্ছে একই ধরনের পার্টিকেলের মধ্যে আকর্ষণ, আর অ্যাডিশন মানে হচ্ছে ভিন্ন ধরনের পার্টিকেলের মধ্যে আকর্ষণ। আমি যে ইটটা তৈরি করতেছি, ইটটা তৈরি করতে আমার যে মাটিটা আছে, এই মাটির মধ্যে কি আছে? অ্যালুমিনা আছে, সিলিকা আছে, তারপর হচ্ছে আয়রন অক্সাইড আছে, লাইম আছে। তো লাইমের সাথে লাইমের পার্টিকেল গুলোর যে আকর্ষণ, এটাকে বলে হচ্ছে কোহেশন। আর লাইমের সাথে আপনার সিলিকার যে আকর্ষণ, এটাকে কি বলে? অ্যাডিশন। অ্যাডিশন। তার মানে যদি আপনার মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে সিলিকা থাকে, এই সিলিকাটা হচ্ছে কোহেশন, মানে হচ্ছে একই ধরনের পার্টিকুলার মধ্যে যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটাকে দুর্বল বানায় দেয়, এবং যার কারণে ব্রিক গুলা কি দুর্বল প্লাস ব্রিটেল হয়ে যায়। ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর। ছোটবেলায় টিভিতে একটা বিস্কিটের অ্যাডভার্টাইজ দিত, ব্রিটেল বিস্কুট, মনে আছে? জি স্যার আছে মনে। মানে ওই বিস্কিটটা ব্রিটেল মানে হচ্ছে খাইতে হচ্ছে আপনি কামড় দিলে, বিস্কিট যদি ড্যাম্প হয়ে যায়, আপনি কামড় দিলে ওটা কি কুরমুর কইরা ভাঙে? না স্যার ভাঙে না আর স্যার। যদি ড্যাম্প না হয় তাহলে কামড় দিলে কি কুরমুর কইরা ভাঙে যায়? না স্যার, মাছ এখন বরাবর ভেঙে যায়। ইট যদি ব্রিটেল, মানে বিস্কিট ব্রিটেল হইলে ভালো, কিন্তু ব্রিক যদি ব্রিটেল হয় তাহলে খারাপ। মানে একটু চাপ দিলে ওটা একদম কুরমুর কইরা ভাঙা যাবে। ভঙ্গুর। আচ্ছা, ব্রিটেল মানে হচ্ছে কি? ভঙ্গুর। ভঙ্গুর। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু আজকে ক্লাস শেষ করার পরে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কোশ্চেন করব প্রত্যেকটা জিনিস থেকে। বলতে না পারলে অ্যাটেন্ডেন্স দিব না। তো একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন সবাই। এবং কেউ যদি 10 মিনিট ক্লাস করে চিন্তা করেন যে আমি চলে গেলাম, লাস্টে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে, আবার লাস্টে আইসা মনে করেন 5 মিনিট আগে জয়েন করলাম, অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে, এরকমও হবে না। পুরো ক্লাস করতে হবে এবং মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আচ্ছা, এরপর দেখেন, hence durability of the brick depends largely on the proper proportion of silica। তার মানে একটা ব্রিকের স্থায়িত্ব বা ডিউরেবিলিটি সবচেয়ে বেশি ডিপেন্ড করে কার উপরে? সঠিক পরিমাণে বালি আছে নাকি নাই তার উপরে, এবং অ্যালুমিনা, সঠিক পরিমাণে অ্যালুমিনা ওই মাটির মধ্যে আছে নাকি নাই এর উপর ডিপেন্ড করে। বোঝা গেছে? জি স্যার। তার মানে অ্যালুমিনা থাকা লাগবে কত পার্সেন্ট? 20 থেকে 30%। অ্যালুমিনিয়াম 20-30%। আর সিলিকা থাকা লাগবে কত পার্সেন্ট? 50 থেকে 50 to 60%। 60%। আশা করি এই জিনিসগুলো সবার মনে থাকবে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের একটা ব্রিকের জন্য যে আর্থ বা যে মাটিটা আমরা ব্যবহার করব, তার মধ্যে যে উপাদানগুলো থাকা দরকার। 3 নম্বর উপাদান কোনটা? 3 নম্বর উপাদান হচ্ছে লাইম বা চুন। সবাই চিনেন না? জি স্যার। জি স্যার। চুন আমরা সবাই চিনি। দেখেন, স্মল কোয়ান্টিটি অফ লাইম ইন ব্রিক আর্থ ইজ ডিজায়ারেবল। মানে হচ্ছে আমি যেই মাটি মানে যে সয়েলটা দিয়ে বা যে মাটিটা দিয়ে ইটটা তৈরি করব, ওই সয়েল বা ওই মাটির মধ্যে অল্প পরিমাণে চুন বা লাইমের উপস্থিতি আমাদের ডিজায়ারেবল, বা আমরা চাই যে থাকবে অল্প পরিমাণে বা সামান্য পরিমাণে লাইম থাকবে। বেশি পরিমাণে থাকলে কি সমস্যা আমরা দেখবো একটু পরে। দেখেন, স্লাইট অ্যামাউন্ট অফ লাইম ইন এ ভেরি ফাইনলি পাউডার্ড ফর্ম acts as a flux and causes silica to fuse slightly at kiln temperature। আচ্ছা, ক্লিন মানে হচ্ছে চুল্লি। আপনি যখন চুল্লির মধ্যে ইটটাকে রোদে আগে আপনি শুকাবেন, রোদে শুকায় ওই শুকনা ইটটাকে যখন আপনি চুল্লির মধ্যে ঢুকাবেন, ওই চুল্লির একটা নির্দিষ্ট টেম্পারেচারে ইটটাকে বার্ন করা হয়। আমরা এটা আজকে না, আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে ব্রিক ম্যানুফ্যাকচার করে, আমরা তখন দেখবো। বাট এই যে চুল্লিটা, এই চুল্লিটাকে বলা হচ্ছে কিল্ন। তো এই চুল্লির বা এই যে কিল্ন টেম্পারেচার, এই টেম্পারেচারে এই ইটের মধ্যে যে বালিটা আছে, এই বালিটা আসলে সহজে গলে না। এই বালিটাকে গলতে সাহায্য করে কি? একদম অল্প পরিমাণে যদি পাউডার বা আপনার গুঁড়া কিছু চুন থাকে বা পাউডার ফর্মে কিছু চুন থাকে মাটির মধ্যে, ওই চুনটা হচ্ছে কিছু পরিমাণে বালিকে গলতে বা ফিউজ হইতে সাহায্য করে। ঠিক আছে? এবং এই ফিউজ হওয়ার জন্য টেম্পারেচার, কতটুকু টেম্পারেচার দরকার? যে টেম্পারেচারে আপনি ইটটাকে পোড়াবেন চুলার মধ্যে, ওই টেম্পারেচার হচ্ছে বালিটা অল্প পরিমাণে গলে। তো বালিটা গললে আসলে সুবিধা কি? বালিটা গললে সুবিধা হচ্ছে such slightly fused sand acts as a very hard cementing material and bricks of large strength and durability are obtained। আচ্ছা, সিমেন্টিয়াস। আচ্ছা, আপনারা সিমেন্ট সবাই পড়ছেন না? সাফি স্যার পড়াইছে না? জি স্যার। জি স্যার পড়াইছি স্যার। সিমেন্টকে কি বলে? বাইন্ডিং ম্যাটেরিয়াল বলে না? জি স্যার। জি স্যার। বাইন্ডিং মানে কি? মানে হচ্ছে আঠা, মানে অনেক জিনিসকে একসাথে হচ্ছে সে কি করবে? জোড়া লাগাবে, আবদ্ধ করে রাখে। আবদ্ধ করে রাখবে।
একটা কংক্রিটের মধ্যে সিমেন্ট হচ্ছে আমার বাইন্ডিং ম্যাটেরিয়াল। এই যে স্যান্ড, তারপর হচ্ছে কি আছে, স্যান্ড আছে, ওয়াটার, তারপর হচ্ছে এগ্রিগেট, সব জিনিসগুলাকে একসাথে আটকায় রেখে কে আবদ্ধ করে রাখে হচ্ছে এই সিমেন্ট। সিমেন্ট। আপনি যখন ইট তৈরি করতেছেন, ইটের মধ্যে কি আপনি সিমেন্ট ব্যবহার করতেছেন? না স্যার। নরমালি করতেছেন না। তো ইটের জিনিসগুলাকে বাইন্ড করবে কে, বা ইটের যে ইনগ্রেডিয়েন্ট গুলা বা উপাদানগুলা এগুলাকে একসাথে আটকায় রাখবে বা আবদ্ধ করবে কে? আবদ্ধ বালি করবে স্যার। হচ্ছে এই লাইম আর এই স্যান্ড। তো স্যান্ড তো থাকে ঝুরঝুরা অবস্থায়, তো ঝুরঝুরা বালি কি কোন একটা আঠালো কিছু ক্রিয়েট করতে পারবে? না স্যার। না স্যার। আপনি যদি সিমেন্টের সাথে পানি মিলান, ওই সিমেন্টটা কি স্টিকি বা আঠালো হয়ে যায় না? জি স্যার। জি স্যার। আপনি যদি বালির সাথে পানি মিলান, তাইলে কি ওই বালিটা আঠালো হয়? না স্যার। না স্যার। না স্যার, তাইলে মিষ্টি ওই স্যার। বালিটাকে, ওই বালির মধ্যে সিমেন্টিয়াস প্রপার্টি আনার জন্য আমি যদি লাইম মিশাই বালির সাথে অল্প পরিমাণে, এবং এটা যখন হচ্ছে ওই কিল টেম্পারেচার বা ওই চুলার মধ্যে যখন আমি এটাকে পুরাবো, তখন হচ্ছে ওই বালিটা গলে প্লাস ওই চুনটা গলে একসাথে একটা সিমেন্টিং প্রপার্টি দেয় ইটের মধ্যে, যে জিনিসটা হচ্ছে ইটটাকে, ইটের সবগুলা ম্যাটেরিয়ালকে একসাথে বন্ডিং বা বাইন্ড করে রাখার জন্য হেল্প করে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এবং সেই ক্ষেত্রে ইটটা কি অনেক বেশি স্ট্রেংথ এবং অনেক বেশি ডিউরেবিলিটি পায়। ডিউরেবিলিটি মানে কি? স্থায়িত্ব। আর স্ট্রেংথ স্যার। মানে তো বুঝতেছিনি, শক্তি। শক্তি পায়। এখন এখানে স্ট্রেংথ বলতে আসলে আমরা ইটের ক্ষেত্রে বুঝতেছি কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ কি জিনিস? জি স্যার, চাপ নেওয়ার ক্ষমতা। আর টেনসাইল স্ট্রেংথ কি জিনিস? স্যার বেঁকে যায় স্যার। আহা, বাড়ে বাড়ে। আরো ভালো করে বলেন, আরো সহজ করে বলেন। স্যার মানে কম্প্রেসেবল স্যার দুই দিক দিয়ে স্যার। কম্প্রেশন হচ্ছে চাপ সহ্য করার ক্ষমতা, আর টেনসাইল হচ্ছে টান সহ্য করার টান ক্ষমতা। সহ্য টান। করার ক্ষমতা। আমি যদি আপনার মাথার চুল ধইরা টানি, আমি আপনার মাথার চুলের মধ্যে কি কম্প্রেশন অ্যাপ্লাই করতেছি না টেনশন অ্যাপ্লাই করতেছি? স্যার টেনশন। টেনশন টেনশন। অ্যাপ্লাই করতেছি। আমি যদি আপনার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেই, তাহলে কি আমি কম্প্রেশন অ্যাপ্লাই করছি না টেনশন অ্যাপ্লাই করছি? কম্প্রেশন। কম্প্রেশন। মনে রাখবেন, কম্প্রেশন মানে হচ্ছে কোনো কিছুকে ভর্তা বানায় দেয়া, চাপ দেয়া। ঠিক আছে? মানে জি কোনো স্যার। কিছুকে ভর্তা বানায় দেয়া, সহজ কথা। আর টেনশন মানে হচ্ছে কোনো কিছুকে টান দেয়া, ছিঁড়ে ফেলা। জি স্যার। মনে থাকবে? জি স্যার, মনে জি থাকবে স্যার। স্যার। তাহলে ব্রিকের ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট হচ্ছে সে কতটুকু কম্প্রেশন নিতে পারে বা সে কতটুকু চাপ সহ্য করতে পারে, এই জিনিসটা। তার মানে আমি যদি সঠিক পরিমাণে, মানে অল্প পরিমাণে লাইম মিশাই, ওই লাইমটা হচ্ছে এই বালিটাকে গলায় ফেলা একটা সিমেন্টিয়াস প্রপার্টি দিবে, যেই প্রপার্টিটা হচ্ছে ইটের কম্প্রেসিভ স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি বাড়ায় দিবে। মনে থাকবে? জি স্যার, থাকবে। আচ্ছা, এরপর দেখেন যে lime present in small proportion also prevents shrinkage of raw brick। মানে ইটটা যখন একদম র অবস্থায় বা কাঁচা অবস্থায় থাকবে, তখন যদি ইটের মধ্যে বা ওই মাটির মধ্যে সামান্য পরিমাণে চুন থাকে, তাহলে ওই চুনটা হচ্ছে এই মাটির শ্রিঙ্কেজটাকে প্রিভেন্ট করবে বা শ্রিঙ্কেজ হইতে দিবে না, বা সংকোচনটাকে হইতে দিবে না। ঠিক আছে? তারপর দেখেন, excess amount of lime causes the brick to melt and its shape is lost। আবার অতিরিক্ত পরিমাণে যদি চুন থাকে, তাহলে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি যখন মাটিটাকে আগুনে পুড়াবেন, আগুনের তাপে ওই মাটিটা গলা শুরু করবে, এবং যদি মাটিটা গলা শুরু করে, তাহলে কি ইটের আর যে নির্দিষ্ট শেপটা আমরা চাচ্ছি, ওই শেপটা কি আর থাকবে? কি মনে হয়, থাকবে? না স্যার, তার কথা না। আপনি যখন ইটের মধ্যে লাইম ইউজ করতেছেন, এই লাইমটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলে হচ্ছে আপনার কুইক লাইম। ঠিক আছে? ইটের মধ্যে যখন আপনি পাউডার ফর্মে একদম গুঁড়া, আমরা কি বলছি যে আমাদের ইটের জন্য যে মাটিটা ব্যবহার করব, ওই মাটির মধ্যে অল্প পরিমাণে পাউডার অবস্থায় বা গুঁড়া অবস্থায় কি থাকা লাগবে? লাইম থাকা লাগবে। এই লাইমটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম। এই ক্যালসিয়াম অক্সাইডকে আপনি যখন কিল টেম্পারেচারে, মানে আপনি ইট গুলাকে বা মানে ফার্স্ট ইট গুলা, মাটির ইট গুলাকে রোদে শুকায় তারপর চুলার মধ্যে ঢুকায় আগুনে পুড়াবেন না? জি স্যার। আপনি যখন আগুনে পুড়াবেন, আগুনের তাপে এই ক্যালসিয়াম অক্সাইড গলে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। ঠিক আছে? এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে কি স্লেকড লাইম বা কলিচুন বলে সম্ভবত এটাকে। ঠিক আছে? স্যার এই কলি চুনটা জিনিসটা কি স্যার? জি স্যার, এটা মিল্ক অফ হচ্ছে লাইম। যেটা দিয়ে আপনারা পান খান, চুনের, আমরা চুন দিয়ে যে মানুষ পান খায়, ওটা কি পাউডার অবস্থায় থাকে না গলা অবস্থায় থাকে?
না স্যার গলা অবস্থা। গলা অবস্থা। এটাই হচ্ছে স্লেক লাইম। তবে এটা হচ্ছে আপনার চুনের যে মানে কি বলবো আপনার যে খারত্ব। মানে যে চুনের যে আকরিক আছে বা মানে আপনার যে লাইমস্টোন বা পাথর আছে, ওই লাইমের পাথর থেকে না। নরমালি মানুষ যে পানের সাথে চুন খায়, এই চুনটা হচ্ছে ঝিনুকের গুঁড়া বা ঝিনুকের খোলস বা এগুলারে হচ্ছে মানে আগুনে পুরায় দেন এই চুনটা বানানো হয় সম্ভবত। মানে আমি যেটা খাই আমরা ওটা সম্পর্কে কত ধারণা নাই, but সম্ভবত এটা হচ্ছে ওই ঝিনুকের খোলস টোলস এগুলো থেকে বানায়। আচ্ছা, এখন দেখেন এই যে কলি চুন, এটা তো গলা অবস্থায় আছে। তো এটা যদি এরকম গলা শুরু করলে তাহলে এটা গলতে গলতে একসময় কি মানে মাটিও গলা শুরু করবে না যদি এটা বেশি পরিমাণে থাকে? সো আমাদের এই ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম বা পাউডার অবস্থায় লাইমের পরিমাণ ওই মাটির মধ্যে সামান্য পরিমাণে থাকতে হবে। এক্সেস পরিমাণে থাকলে কি হবে, এটা হচ্ছে ওই যে সয়েলটা আছে বা ওই ব্রিকটা যেটা আমি আগুনে ঢুকাইছি চুলার মধ্যে, ওটা সব গলে যাবে। ওটা গলে যাবে এবং এটা শেপ নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, ইফ লাম্পস অফ লাইম আর প্রেজেন্ট, মানে যদি দলা আকারে এরকম চুন থাকে, দলা আকারে, দে আর কনভার্টেড ইনটু কুইক লাইম আফটার বার্নিং। ঠিক আছে, যদি এরকম দলা আকারে চুন থাকে তাহলে হচ্ছে ওই চুনটা হচ্ছে যখন আপনি পোড়াবেন ফার্স্ট ওইটা হচ্ছে এই কুইক লাইমে কনভার্ট হবে, দেন আরেকটু পোড়াইলে কুইক লাইম থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইম, দেখেন দা ফর্ম কুইক লাইম স্লেক্স, মানে কুইক লাইমটা হচ্ছে আস্তে আস্তে আরো আগুনে পোড়ানো হইলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইমে কনভার্ট হয় এন্ড এক্সপান্ডস ডিউ টু ময়েশ্চার। এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি আছে, পানি আছে, এবং এই পানির কারণে এটা হচ্ছে এক্সপান্ড করে বা ফুলে যায়, এবং ফুলে যাওয়ার কারণে আপনার ইটটা হচ্ছে একটা ইট মনে করেন এরকম নরমাল অবস্থায় আছে, এটার মধ্যে আমি পানি ঢোকাই এটাকে ফুলাই ফেললাম, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে মানে টুকরা টুকরা হয়ে ছিঁড়ে যাবে না? জিনিসটা কি বুঝছেন? জি স্যার। মনে করেন একটা ফুটবল, একটা বেলুন, আমি এই বেলুনের মধ্যে ইচ্ছা মতো পানি ঢুকাইতেছি ঢুকাইতেছি ঢুকাইতেছি, একটা সময় বেলুনের মধ্যে পানি ঢুকাইতে ঢুকাইতে বেলুনটার পানি ধারণ ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, এটা ঠাস করে হাইটা যাবে না? ইটের মধ্যে কি হচ্ছে, ইটের মধ্যে যদি দরকারের চাইতে বেশি পরিমাণে ময়েশ্চার বা পানি চলে আসে এই কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে, তখন ইটটা কি হবে, স্প্লিট। স্প্লিট হওয়া মানে কি, টুকরা টুকরা বা আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। ভাগ ভাগ হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে চুনও বুঝতে পারলাম থাকা লাগবে অল্প পরিমাণে, বেশি পরিমাণে থাকলে কি হইতে পারে বা কি ক্ষতি হইতে পারে আমরা দেখলাম, আশা করি বুঝতে পারছেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। স্যার মেশিনে যে ইট গুলো তৈরি করে ওগুলো কি স্যার হ্যাঁ। নরমাল গুলো থেকে কি বেশি ভালো? অবশ্যই বেশি ভালো, এবং ওইগুলার কস্টিংও বেশি। মেশিনে যে ইটগুলো তৈরি করলো ওইগুলোকে বলা হচ্ছে কি, মেশিন মেড ব্রিক্স। মেশিন মেড। ব্লক বলে। মিরপুর সিরামিকের নাম শুনছেন না সবাই? মিরপুর সিরামিকের যে ইটগুলা, এই ইটগুলো হচ্ছে নরমালি আপনার ইউজ করা হয় অ্যাস্থেটিক বিউটি বাড়ানোর জন্য। একটা দেয়াল আপনি বানাইছেন, দেখবেন যারা বড় লোক আপনাদের মধ্যে অনেকেই মানে হয়তো দেখবেন যে বাসার বাইরে যে দেয়ালটা, ওই দেয়ালটার মধ্যে রং করা হয় না, দেয়ালটা হচ্ছে গিয়ে ব্রিক এক্সপোজ থাকে, মানে দেয়ালের বাইরে ইটগুলো দেখা যায় এবং ইটগুলো দেখতে খুব সুন্দর হয়, একদম মসৃণ হয়, রং করা লাগে না। বায়োস্টেক ক্যাম্পাস টুতে যে বিল্ডিং গুলো দেখছেন না, জি স্যার আমাদের বাসাতে আছে। এগুলা কিন্তু আসলে পারফেক্টলি আপনার মানে অত সুন্দর না দেখতে। এগুলা কুমিল্লার লোকালি মেশিন মেড ব্রিক, মানে কুমিল্লায় লোকালি কিছু মেশিন মেড ব্রিক পাওয়া যায়, এগুলা নরমাল ইটের চাইতে দাম মনে করেন 2-3 টাকা বেশি বোধহয়, বা 1-2 টাকা বেশি হইতে পারে, তো খুব একটা বেশি না। কিন্তু এগুলা কিছুটা দেখতে ভালো, অত দেখতে ভালো না। বাট যদি একেবারে মানে ফাইন কোয়ালিটির সিরামিক ইট দিয়ে আমরা বিল্ডিং করতে যাইতাম তাহলে অনেক টাকা লাগতো, এবং ওই ইটগুলার পার পিসের দাম 30 টাকা থেকে 40 টাকা। তাও আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখছিলাম, এখন হয়তো আরো বাড়ছে দাম। আর নরমালি একটা ইটের দাম যে ইটগুলো দিয়ে আমরা বিল্ডিং করি 8 থেকে 9 টাকা বা 10 টাকার মতো। তাহলে পার্থক্যটা বুঝতেছেন? তার মানে মেশিন মেড ব্রিকের দাম কিন্তু বেশি, অনেক বেশি, কারণ এটার শেপটা ইউনিফর্ম হয়, দেখতে সুন্দর হয়, স্ট্রেংথ বেশি থাকে, এবং এগুলো হচ্ছে আপনার ডেকোরেটিভ কাজে বা মানে বিল্ডিং এর সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার। যাই হোক, আমরা আবার আমাদের পড়ায় ফেরত আসি। আমাদের যেই ইনগ্রেডিয়েন্ট গুলো থাকতে হবে আর্টের মধ্যে ভালো ব্রিকের জন্য, তার মধ্যে 4 নাম্বার উপাদানটা হচ্ছে আয়রন অক্সাইড বা অক্সাইড অফ আয়রন, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, এই জিনিসগুলো থাকা লাগবে। ঠিক আছে, দেখেন স্মল কোয়ান্টিটি অফ অক্সাইড অফ আয়রন। আচ্ছা, আয়রন অক্সাইডের একটা ভালো উদাহরণ হচ্ছে রাস্ট বা মরিচা। মরিচা দেখছেন না সবাই, লোহার মধ্যে মরিচা পড়ে যে, এই মরিচা কিন্তু একটা আয়রন অক্সাইড। ঠিক আছে, এবং এই মরিচার কালার কি রকম হয়,
লালচে লালচে টাইপের হয় না মরিচের মরিচের কালার? কালার স্যার। ধূসর। সরি স্যার, ইয়া লালচে টাইপের হয়, লালচে টাইপের হয়, জি স্যার, একটু কমলা জি স্যার, কমলা লালচে। টাইপের হয়। আচ্ছা দেখেন, স্মল কোয়ান্টিটি অফ অক্সাইড অফ আয়রন, তার মানে হচ্ছে আপনার এই আয়রন অক্সাইড বা এই মানে ফেরাস অক্সাইড বা ফেরি অক্সাইডের পরিমাণ থাকা লাগবে 5 থেকে 6%, ইজ ডিজায়ারেবল ইন গুড ব্রিক আর্ট। ইট অলসো হেল্পস সিলিকা টু ফিউজ এট কম্পারেটিভলি লো টেম্পারেচার লাইক লাইম। তার মানে হচ্ছে দেখেন, আমরা বললাম যে একটু আগে দেখলাম যে লাইম বা চুন যখন উপস্থিত থাকে সেটা হচ্ছে কিল টেম্পারেচার। এই টেম্পারেচারে হচ্ছে আপনার বালিটাকে গলতে বা ফিউজ হইতে সাহায্য করে। কিন্তু যখন হচ্ছে আয়রন অক্সাইড উপস্থিত থাকে তখন হচ্ছে আর কিল টেম্পারেচার লাগে না, সামান্য টেম্পারেচার বা অল্প টেম্পারেচারেই আমার বালিটা গলতে পারে বা সিলিকাটা ফিউজ হইতে পারে। ঠিক আছে, ইট অলসো হেল্প সিলিকা টু ফিউজ এট কম্পারেটিভলি লো টেম্পারেচার লাইক লাইম। মানে লাইম তো এটাকে ফিউজ হইতে হেল্প করতেছিল বা গলতে হেল্প করতেছিল, বাট আয়রন অক্সাইডটা হচ্ছে লাইমের চাইতে আরো কম টেম্পারেচারে বালিটাকে গলতে হেল্প করে। বোঝা গেছে? আই হোপ জি স্যার। বুঝতে পারছেন। তারপর দেখেন যে the color of bricks depends on the proportion of iron oxide present in the brick art। তার মানে হচ্ছে একটা ইটের রং কিরকম বা কালার দেখতে কিরকম হয়, একটু লালচে টাইপের হয় না? জি স্যার, একটু লালচে টাইপের ইট হয়। দেখতে কিরকম হয়, একটু লালচে টাইপের হয়। তো ইটের রং বা ইটের কালার কিরকম হবে এটা ডিপেন্ড করে হচ্ছে যেই মাটি দিয়ে আপনি ইটটা তৈরি করতেছেন ওই মাটিটাতে কি পরিমাণ বা কি প্রপোর্শনে এই অক্সাইড অফ আয়রন বা আয়রন অক্সাইড আছে তার উপর ডিপেন্ড করে। যদি পরিমাণ মতো আয়রন অক্সাইড থাকে তাহলে আপনার ইটের কালারটা দেখেন কি হবে, আর পরিমাণ মতো না থাকলে কি হবে আমরা দেখি। The bricks having very small amount of iron oxide are yellow in color। মানে যদি দরকারের চাইতে কম বা সামান্য পরিমাণে আয়রন অক্সাইড থাকে তাহলে ইটের কালারটা হবে হলদেটে বা ইয়েলো টাইপের। বুঝতে পারছেন? জি বোঝা স্যার, গেছে? বুঝতে পারছি স্যার। জি স্যার। যদি আপনার টু মাচ আয়রন অক্সাইড মেক্স দ্য ব্রিক ডার্ক ব্লু অর ব্ল্যাকিশ, দরকারের চাইতে মানে 5 থেকে 6% চাইতে বেশি পরিমাণে আয়রন অক্সাইড থাকে তাহলে ইটের কালার কিরকম হবে? গাঢ় টাইপের কিছু একটা হবে, ব্লু, নীলচে টাইপের বা কালচে টাইপের, কালো হয়ে যাবে ইটের কালারটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমরা দেখলাম যে যদি কম থাকে তাহলে হচ্ছে হলদেটা হবে, যদি বেশি থাকে তাহলে হচ্ছে কালচে হয়ে যাবে। তাহলে একদম সঠিক পরিমাণে থাকলে কি হবে? স্যার লালচে। লালচে হবে স্যার। এবং এই লালচেটাকে বলে হচ্ছে রেডিশ চেরি। মানে চেরি ফল আছে না, জি স্যার। চেরি ফলের মতো লাল হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রেডিশ চেরি কালার। আচ্ছা এবার দেখেন, আয়রন অলসো ইনক্রিজেস দ্য ডিউরেবিলিটি এন্ড ইমপারমিয়েবিলিটি অফ দ্য ব্রিক। মানে যদি এই আয়রন অক্সাইড উপস্থিত থাকে তাহলে এটা হচ্ছে ইটের ডিউরেবিলিটি বা স্থায়িত্ব বাড়ায় দেয়, প্লাস হচ্ছে আরেকটা কি জিনিস বাড়ায়, ইমপারমিয়েবিলিটি। ইমপারমিয়েবিলিটি কি জিনিস? পারমিয়েবল মানে কি জিনিস? যেটার মধ্যে হচ্ছে ভেদ্য। পারমিয়েবিলিটি মানে হচ্ছে যদি আপনার ইটের মধ্যে পানি ঢুকতে পারে তাহলে ইটটা হচ্ছে পারমিয়েবল, আর ইটের মধ্যে যদি পানি না ঢুকতে পারে বা ময়েশ্চার না ঢুকতে পারে তাহলে ইটটা কি? ইটটা হচ্ছে ইমপারমিয়েবল। ঠিক আছে, এখন আপনি কি চান, আপনার ইটটা কি পারমিয়েবল হবে না ইমপারমিয়েবল হবে? স্যার ইমপারমিবল হবে স্যার। ইমপারমিয়েবল হবে, কারণ যদি আপনার ইটের মধ্যে পানি ঢুকতে পারে এবং ওই পানির মধ্যে যদি লবণ থাকে কোনো কারণে, আপনি মনে করেন একটা বিল্ডিং করছেন হচ্ছে সমুদ্রের পাশে, তো ওই সমুদ্রের পাশে যে বাতাস ফ্লো করতেছে বা আশেপাশে যে অ্যাটমসফিয়ার, ওই অ্যাটমসফিয়ারে অবশ্যই বাতাসের মধ্যে লবণ থাকবে না? জি স্যার, অবশ্যই। এবং আপনার যখন ওই যে আপনি যে বিল্ডিংটা করছেন ওই বিল্ডিং এর ইট যদি ইমপারমিয়েবল হয়, যদি ওই ইটের মধ্যে মানে এরকম জলীয় বাষ্প বা ভেপার ঢুকে, তাহলে ওই পানির মধ্যে অবশ্যই কি থাকবে? লবণ থাকবে, যেটা বিল্ডিং এর জন্য ক্ষতিকর। তার মানে আপনার টার্গেট হচ্ছে ইটটাকে কি বানানো? ইমপারমিয়েবল বানানো। আপনি যদি আয়রন অক্সাইড ব্যবহার করেন পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনার ইটটার ডিউরেবিলিটিও বাড়বে, প্লাস ইটটা কি হবে? ইমপারমিয়েবলও হবে। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। এরপর দেখেন হচ্ছে ম্যাগনেসিয়া। আমাদের একটা ইটের মাটির যে 5টা উপাদান তার মধ্যে সবচেয়ে লাস্টের উপাদানটা হচ্ছে ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO এটা সংকেত। এটা থাকলে কি হয় আমরা দেখি। ম্যাগনেসিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ম্যাগনেসাইট নামক পাথর বা আকরিক থেকে আসে। আপনার ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর হচ্ছে এই ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুইটাই হচ্ছে অ্যালুমিনা
আর ম্যাগনেসিয়াম এগুলোকে হচ্ছে ক্যালসিনেশন, মানে অনেক হাই টেম্পারেচারে যদি আগুনে পোড়ানো হয় তখন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এগুলা উৎপন্ন হয়। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, একটু তো বুঝছেন? জি স্যার। দেখেন, a small proportion of it decreases the shrinkage and gives yellow tint to the brick. তার মানে যদি সামান্য পরিমাণে বা অল্প পরিমাণে ম্যাগনেসিয়া উপস্থিত থাকে তাহলে এটা হচ্ছে ইটের শ্রিঙ্কেজ হওয়ার টেন্ডেন্সি কমায় দেয় এবং ইয়েলো টিন্ট মানে একটা হলুদ ভাব নিয়ে আসে ইটের মধ্যে। ঠিক আছে, এক্সেস অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়া কজেস ব্রিক্স টু ডিকে। আবার অতিরিক্ত পরিমাণে যদি ম্যাগনেসিয়া থাকে সেই ক্ষেত্রে ইটের কি হবে? ক্ষয়। ডিকে মানে হচ্ছে কি? ক্ষয় হইতে পারে ইটের, তার মানে অতিরিক্ত পরিমাণে থাকা যাবে না। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা দেখব প্রপোর্শন অফ দ্য ইনগ্রেডিয়েন্ট অফ এ টিপিক্যাল গুড ব্রিক আর্ট। মানে ইটের জন্য যে মাটিটা ব্যবহার করা হবে ওই মাটিটাকে আমি ভালো বলতে পারবো কখন? যখন হচ্ছে তার মধ্যে নির্দিষ্ট পরিমাণে, আমি উপরের যে 5টা ম্যাটেরিয়াল বা 5টা উপাদানের কথা বললাম, কি কি বললাম? অ্যালুমিনা বললাম, সিলিকা বললাম, আয়রন অক্সাইড বললাম, ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়া বললাম, আর একটা কি ছিল? লাইম ছিল না? লাইম। এবং তাইলে একটা মানে ভালো ব্রিকের জন্য যে মাটিটা দরকার ওই মাটিতে এই জিনিসগুলা কোনটা কত পরিমাণে থাকা লাগবে বা কত পার্সেন্টে থাকা লাগবে এটা এখন আমরা দেখব। ঠিক আছে, দেখেন যে অ্যালুমিনার পরিমাণ থাকতে হবে কত পার্সেন্ট? 20 থেকে 30%, এটা আমরা অলরেডি জানি। সিলিকা বা বালির পরিমাণ থাকা লাগবে কত পার্সেন্ট? 50 থেকে 60%, এটাও আমরা জানি। লাইম এবং ম্যাগনেসিয়া এই দুইটা মিলায়ে দেখেন, এটা কিন্তু আলাদা আলাদা না, লাইম এবং ম্যাগনেসিয়া। আমরা বলছি অল্প পরিমাণে লাইম থাকা লাগবে, অল্প পরিমাণে ম্যাগনেসিয়া থাকা লাগবে, বাট কোনটা কত পরিমাণে থাকা লাগবে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, বাট দুইটা মিলায়ে 6 থেকে 10% হইতে হবে, এর বেশি থাকা যাবে না। আয়রন অক্সাইড থাকতে পারবে কত? জি স্যার, শুনতে পাইনি স্যার, আবার একটু স্যার, কত পার্সেন্ট স্যার? লাইম এবং ম্যাগনেসিয়া আমরা আগে বলছিলাম যে অল্প পরিমাণে থাকা লাগবে, বাট কোনটা কি পরিমাণে থাকা লাগবে এই জিনিসটা আমরা বলি নাই। লাইম এবং ম্যাগনেসিয়া এই দুইটা মিলায়ে এই দুইটার কম্বিনেশন থাকা লাগবে 6 থেকে 10%, বেশি থাকা যাবে না। আচ্ছা, আয়রন অক্সাইড থাকতে হবে কত পার্সেন্ট? 4 থেকে 8%। ঠিক আছে, আর অর্গানিক ম্যাটার কি জিনিস? স্যার জৈব যৌগ, যেগুলোতে কার্বনের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, তো এই অর্গানিক ম্যাটার থাকতে পারবে কত কি পরিমাণে? 3 থেকে 6%। এবং অর্গানিক ম্যাটার না থাকাই ভালো, আমাদের ডিজায়ারেবল হচ্ছে অর্গানিক ম্যাটার যেন না থাকে। তারপরও মাটির মধ্যে কিছু অর্গানিক ম্যাটার থাকে আসলে, তো যেহেতু মাটির মধ্যে অর্গানিক ম্যাটার কিছু অটোমেটিক চলে আসে সেই জন্য হয়তো আপনি পুরোপুরি এটা অ্যাভয়েড করতে পারবেন না। তারপর যদি আপনি অ্যালাউ করেন তাহলে কত পার্সেন্ট অ্যালাউ করবেন? 3 থেকে 6% অ্যালাউ করবেন, এর বেশি আপনি অ্যালাউ করবেন না। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, কোশ্চেন করেন। স্যার এই যে স্যার ইট গুলা হয় স্যার, এই ইট গুলাতে কি স্যার আসলে এত কিছু থাকে? আমার তো মনে হয় না স্যার। ইটের জন্য যেই মাটিটা দরকার ওই মাটির মধ্যে এগুলো থাকা উচিত। এখন যারা ব্রিক ফিল্ডের মালিক তারা মনে হয় না আসলে ওই মাটিটা টেস্ট করে ল্যাবের মধ্যে এত কিছু চেক করে। জি স্যার, আমি সেটাই বলতেছি, কারণ এইটা তো স্যার যেটা এখন আমরা বলতেছি সেটা বাট আপনি যদি আদর্শ ইটের উপাদান স্যার। আপনি যদি মনে করেন মিরপুর সিরামিকে আপনি মালিক, আপনি হচ্ছে মানে আপনার ফ্যাক্টরিতে ইট প্রডিউস করবেন, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো এনশিওর করার ট্রাই করবেন, কারণ আপনি তো আর্টিফিশিয়াল ব্রিক প্রডিউস করতেছেন বা আপনি মেশিন মেড ব্রিক প্রডিউস করতেছেন। সেই ক্ষেত্রে আপনি মাটির মধ্যে এই উপাদানগুলো আছে নাকি নাই, আর যদি না থাকে তাহলে হয়তো সামহাউ অ্যাড করে আপনার মাটিটাকে আপনি এরকম বানাইতে পারেন চাইলে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন যে এতক্ষণ তো আমরা দেখলাম যে ইটের মধ্যে কোন জিনিসগুলো থাকলে ভালো, মানে ইটের যে সয়েলটা আছে সয়েলের মধ্যে অ্যালুমিনা, সিলিকা, লাইম, ম্যাগনেসিয়া, আয়রন অক্সাইড। এখন দেখবো যে কোন জিনিসগুলো থাকলে খারাপ। ঠিক আছে, দেখেন হার্মফুল ইনগ্রেডিয়েন্টস অফ ব্রিক আর্ট, কোন জিনিসগুলো মাটির মধ্যে থাকলে খারাপ। এখন আমরা এই জিনিসগুলো দেখব। প্রথমেই দেখেন যে কি দেখতেছেন, প্রথমেই কি লেখা? লাইম। একটু আগে আমরা দেখলাম যে আমাদের ইটের মধ্যে কি থাকা লাগবে? লাইম থাকা লাগবে। লাইম থাকা লাগবে স্যার। কিন্তু আছে, কিন্তুটা কি ছিল? লাইম থাকা লাগবে অল্প পরিমাণে, এবং যে লাইমটা হচ্ছে কি ওই চুল্লির টেম্পারেচারে বালিটাকে ফিউজ হইতে সাহায্য করবে। ঠিক আছে, এখন যদি লাইম বেশি পরিমাণে থাকে
তাহলে কি কি প্রবলেম হবে? আমরা জানি অলরেডি একটা প্রবলেম দেখছি, কি হবে যে ইটটা গলে যাবে এবং ডিফর্ম হয়ে যাবে, এটা তো আমরা জানি না? জি স্যার। লাইম যদি অতিরিক্ত জি স্যার। পরিমাণে থাকে তাহলে কি হবে? ব্রিক স্পিড। মেল্টস, এটা গলে যাবে এবং ডিফর্ম হয়ে যাবে, এটা আমরা জানি। বাট আরো কিছু প্রবলেম আছে লাইম থাকলে অতিরিক্ত পরিমাণে। প্রবলেমগুলো কি কি দেখেন? প্রেজেন্স অফ লাইম ইন লার্জ অ্যামাউন্ট ইজ হার্মফুল, মানে অতিরিক্ত পরিমাণে লাইমের উপস্থিতি হচ্ছে ক্ষতিকর, আমরা অলরেডি জানি। ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্ট ইন লাম্পস ইজ কনভার্টেড টু কুইক লাইম আফটার বার্নিং অফ ব্রিক। আচ্ছা, মনে করেন আমার মাটির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, তো আমি যখন এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে আমি যখন মাটিটাকে হিট দিব বা চুলার মধ্যে হচ্ছে এটাকে পোড়াবো, তখন এই ক্যালসিয়াম কার্বনেটটা কিসে পরিণত হয়? ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমে পরিণত হয়। এবং আরো টেম্পারেচার পাইলে এই কুইক লাইম কিসে পরিণত হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। তার মানে তখন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেট লাইম, স্লেট লাইম কি করে? আমার এক্সপান্ড করার চেষ্টা করে না সে, মানে ইটটাকে হচ্ছে এক্সপান্ড করার ট্রাই করে, এবং যখন এক্সপান্ড করার ট্রাই করে তখন ইটটা কি হয়? স্প্লিটস ইনটু বুঝতে পারছি স্যার। পিসেস। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন when these bricks come into contact with moisture, quicklime slakes and causes disruption of bricks because of its expansion. আচ্ছা দেখেন, মনে করেন আপনি যেই টেম্পারেচারে ইটটাকে পোড়াইছেন ওই টেম্পারেচারে ক্যালসিয়াম অক্সাইড পর্যন্ত গেছে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পর্যন্ত যায় নাই, ঠিক আছে? এখন আপনি যখন ইটটা দিয়ে বিল্ডিং তৈরি করলেন, ওই বিল্ডিং এর মধ্যে যখন বাতাস ঢুকলো বা ওই বিল্ডিংটা যখন আপনার জলীয় বাষ্পের সংস্পর্শে আসলো, তখন ওই বাতাসের মধ্যে তো বা ওই জলীয় বাষ্পের মধ্যে তো পানি আছে। ওই পানিটা হচ্ছে এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন কইরা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ওই স্লেক লাইম তৈরি করে, মানে গলা লাইম বা গলা চুন বা আঠালো চুন তৈরি করে। এবং তখন হচ্ছে এই চুনটা এক্সপান্ড করার ট্রাই করে, এবং এক্সপান্ড হইলে ওই ইটের মধ্যে ডিসরাপশন বা স্প্লিট হয়। বোঝা গেছে? জি স্যার। তার মানে এই ক্যালসিয়াম অক্সাইডটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে এক হচ্ছে আপনি টেম্পারেচার বাড়ায় বা আগুনে পোড়ায়ও ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাইতে পারেন, অথবা এটার সাথে পানি যোগ করলেও কি ক্যালসিয়াম অক্সাইডটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে না পানি যোগ করলে? জি স্যার। আমরা কি জানি? ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি H2O। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এরপর দেখেন যে এক্সেস অ্যামাউন্ট অফ লাইম অলসো কজেস দ্য ব্রিক টু মেল্ট, ইটস শেপ ইজ লস্ট। এটা আমরা অলরেডি বলে ফেলছি আমাদের প্রথম প্রবলেমটা, যে অতিরিক্ত পরিমাণে চুন থাকলে ইটটা হচ্ছে গলে যাবে এবং এটা শেপ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অতিরিক্ত পরিমাণে চুন থাকলে কি কি প্রবলেম ফেস করতে হবে বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন যে পিবেলস অফ স্টোন এন্ড গ্রেভেল। পিবেলস মানে কি? নুড়ি পাথর, মানে হচ্ছে পাথরের গুড়া বা এরকম ছোট ছোট পাথরের টুকরা যদি উপস্থিত থাকে। সিলেটে গিয়ে সবাই সিলেট থেকে এরকম পাথরের টুকরা নিয়ে আসে না, গ্রেভেল। জি স্যার। মানে ওই যে সিলেটের নদীর নিচে যখন দেখেন কি দেখেন এরকম পাথর থাকে না সিলেটে, এই এই পাথরগুলোই হচ্ছে কি গ্রাভেল। এরকম যদি পাথরের ছোট ছোট টুকরা বা ইট মানে আপনার স্টোন ছোট ছোট টুকরা যদি আপনার মাটির মধ্যে থাকে, তাহলে যে প্রবলেমটা হবে দেখেন, দে ডু নট অ্যালাউ thorough mixing of the earth and the bricks containing pebbles and gravels are considering very weak. মানে যখন হচ্ছে আপনার মাটির মধ্যে পিবেল থাকবে বা এরকম পাথর থাকবে বা এরকম ছোট ছোট নুড়ি পাথর থাকবে, এগুলো হচ্ছে মাটির যে 5টা উপাদান আমরা দেখলাম দরকারি উপাদান, এই 5টা উপাদানকে সঠিকভাবে মিশতে দিবে না, যার জন্য আপনার মাটিটা দিয়ে আপনি যদি মানে এরকম পাথরওয়ালা মাটি দিয়ে আপনি ইট তৈরি করেন, ইটটা কি হবে? ভেরি উইক বা দুর্বল হবে। Such bricks cannot be broken at the desired section and they break very irregularly. Oh, sorry, and they break very irregularly. আচ্ছা, একটা ইট মনে করেন এরকম অবস্থায় আছে, অনেক সময় দেখবেন একটা দেয়ালের কাজ করতে গেলে আমার অর্ধেকটা ইট দরকার হয়, তখন মিস্ত্রিরা তাদের হাতে একটা চামচের মতো জিনিস থাকে না, জি স্যার। এরকম, জি স্যার। এটারে কি বলে? স্যার মিস্ত্রিদের ভাষায় কার্নিশ বলে স্যার। কি বলে? কার্নিশ বলে স্যার। কুন্নি বলে, কুন্নি কুন্নি। ও আচ্ছা। আর আমাদের ভাষায় আমরা কি বলি?
ট্রোয়েল বলি, ট্রোয়েল, ঠিক আছে? 12 জি স্যার। দেখবেন মিস্ত্রিরা হচ্ছে অনেক সময় একটা পুরা ইট মনে করেন দরকার নাই, অর্ধেক ইট দরকার, এই কুন্নি দিয়া ইটের মধ্যে একটা ঠাস করে বাড়ি মারে, এবং বাড়ি মারলে ইটটা খুব সুন্দর করে দুই ভাগ হয়ে যায়। জি স্যার। এখন আপনার যদি ওই ইটের মধ্যে যে মাটিটা আপনি ব্যবহার করছেন ওই মাটির মধ্যে এই পিবেল বা স্টোন থাকে, তাহলে ইটটা এত সুন্দর করে দুই ভাগ হবে না, ঠিক আছে? এত সুন্দর করে আপনি ইটটাকে ভাঙতে পারবেন না। বোঝা গেছে? জি স্যার। এই এটা গেল আমাদের 2 নাম্বার খারাপ উপাদান ইটের মধ্যে। এরপর দেখেন 3 নাম্বার খারাপ উপাদান আয়রন পাইরাইটস, মানে হচ্ছে লোহার আকরিক। ঠিক আছে? তো এই আয়রন পাইরাইট থাকলে মাটির মধ্যে কি কি ক্ষতি হইতে পারে দেখেন। প্রেজেন্স অফ আয়রন পাইরাইটস causes crystallization and disintegration of bricks during burning. আচ্ছা, আপনি যখন ইটটা পুরাবেন তখন হচ্ছে যদি ইটের মধ্যে ওই মাটির মধ্যে আয়রন পাইরাইট থাকে বা লোহার আকরিক থাকে, তাইলে ইটের যে উপাদানগুলো আছে এগুলো সব আলাদা আলাদা ভাবে দলা পাকায় ফেলবে। আপনার ইটের মধ্যে যে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়া আছে সে হচ্ছে আলাদা একটা ক্রিস্টাল ফর্ম করবে, তারপর যে সিলিকা আছে সে একটা আলাদা ক্রিস্টাল ফর্ম করবে। আচ্ছা, মনে করেন আপনাদের ক্লাসের সবাই 17 জন আপনারা একসাথে আছেন, চাইলে আপনাদেরকে বাইরে থেকে কেউ এসে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে? না স্যার। না স্যার। বাট আপনারা যদি আলাদা আলাদা এরকম আলাদা আলাদা হয়ে ক্রিস্টাল ফর্ম করেন, আপনাদের মধ্যে যদি কোনো ঐক্য না থাকে, ইন্টিগ্রিটি না থাকে, আপনারা যদি ডিসইন্টিগ্রেট হয়ে যান, তাহলে কি আপনাদেরকে চাইলে কেউ ইজিলি ক্ষতি করতে পারবেন না? পারবে স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনার ওই মাটির মধ্যে আয়রন পাইরাইট বা লোহার আকরিক থাকে, তাইলে হচ্ছে ওই উপাদানগুলো ক্রিস্টালাইজ, মানে এক একজন আলাদা আলাদা হয়ে ক্রিস্টাল বা সলিড ফর্ম হয়ে যায় এবং ডিসইন্টিগ্রেশন হয়ে যায়, মানে তারা আলাদা আলাদা হয়ে যায়, তাদের মধ্যে আর কোনো ইন্টিগ্রিটি বা ঐক্য থাকে না, তাদের মধ্যে অনৈক্য বা ডিসইন্টিগ্রিটি চলে আসে। তখন হচ্ছে আপনার কি বলবো, যখন আপনি ইটটা পোড়াবেন তখন এই জিনিসগুলো হবে এবং দেন ইটটা আর শক্তিশালী বা আপনার ডিউরেবল থাকবে না। It causes discoloration of bricks in the form of black slag, মানে ইটের মধ্যে যদি আপনার আয়রন পাইরাইট বা লোহার আকরিক থাকে তাইলে এটা হচ্ছে ইটের কালার নষ্ট করে ফেলে, এটাকে ডিসকালার করে ফেলে। এবং কেমনে ডিসকালার করলে? কালো কালো ছোপ ক্রিয়েট করে ইটের মধ্যে, ব্ল্যাক স্ল্যাগ মানে হচ্ছে কালো কালো ছোপ ক্রিয়েট করে। মনে থাকবে? জি জি স্যার। স্যার। এরপর দেখেন অ্যালকালিস, ঠিক আছে? অ্যালকালাইন মানে কি? স্যার পড়ছিলাম স্যার, ভুলে গেছি স্যার। অ্যালকালাইন মানে কি আর বেস মানে কি? ও স্যার, বেজ মানে তো স্যার ক্ষার, আর অ্যালকালাইন মানে স্যার অ্যাসিডিও। সোডিয়াম আর পটাশিয়ামের মিশ্রণ। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যদি সোডিয়াম আর পটাশিয়ামের আয়ন যদি লবণ আকারে থাকে, সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড, আপনার যদি NaCl বা পটাশিয়াম ক্লোরাইড KCl এগুলো যদি থাকে আপনার ওই মাটির মধ্যে, তাইলে হচ্ছে বোঝা যাবে যে মাটির মধ্যে অ্যাসিডিটি, মাটির অ্যালকালিনিটি বেশি। ঠিক আছে? যদি অ্যালকালিনিটি বেশি হয় তাহলে কি প্রবলেম? অ্যালকালিস অ্যাক্ট অ্যাজ ফ্লাক্স ইন দ্য ক্লিন এন্ড কজ ফিউশন, ওয়ার্পিং এন্ড টুইস্টিং অফ দ্য ব্রিক। ফিউশন কি জিনিস? ফিউশন মানে স্যার ভাঙা স্যার। ফিউশন মানে হচ্ছে এক ধরনের বিক্রিয়া, ওই যে ফিউশন, ফিশন, এগুলো হচ্ছে ইন্টারে পড়ছেন না এই বিক্রিয়াগুলো? স্যার নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিউশন। ফিউশন, ফিউশন হচ্ছে আপনার পৃথক ভরের দুইটা নিউক্লিয়াস যখন অ্যাটমিক নিউক্লিয়াস এরকম একসাথে জোড়া লাগিয়া বড় ভরের বা নতুন কোনো নিউক্লিয়াস তৈরি করে তখন এটাকে বলে মনে হয় ফিউশন। ঠিক আছে? মোট কথা হচ্ছে যদি এরকম আপনার অ্যালকালি বা এরকম সোডিয়াম বা পটাশিয়ামের লবণ থাকে মাটির মধ্যে, তারা হচ্ছে এই ফিউশন বিক্রিয়া করতে পারে। ওয়ার্পিং, ইটটাকে হচ্ছে কুঁচকায় ফেলতে পারে। টুইস্টিং, মানে ইটটাকে এরকম মোচড়ায় ফেলতে পারে। ঠিক আছে? যেটা ইটের জন্য ডিফর্ম, মানে ইটের শেপটা নষ্ট করে ফেলবে। তারপর দেখেন অ্যালকালিস প্রেজেন্ট ইন ব্রিক্স অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। যদি ইটের মধ্যে অ্যালকালি বা এরকম সোডিয়াম পটাশিয়ামের লবণ থাকে, এটা বাতাস থেকে হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, বাতাস থেকে হচ্ছে আপনার জলীয় বাষ্প অ্যাবজর্ব করবে। এবং বাতাস থেকে জলীয় বাষ্প অ্যাবজর্ব করলে কি প্রবলেম বলতে পারবেন? বাতাস থেকে স্যার জলীয় বাষ্প অ্যাবজর্ব করলে? হ্যাঁ স্যার ওই যে পানির সাথে স্যার তাহলে ইটের ভিতরে পানি চলে গেল না, পার্টিকেল গুলোর তো সাথে তো গেলই। পানিও অ্যাড হয়ে প্লাস গেল। আরেকটা প্রবলেম হচ্ছে such bricks when used for masonry work cause deposition of white powder on the surface because when drying the salts which have come to the surface with moisture get deposited. এটার মানে হচ্ছে মনে করেন আপনি এমন একটা মাটি দিয়ে ইট তৈরি করছেন যে মাটির মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড ছিল,
ঠিক আছে? এখন এই সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড কি করতেছে? আপনার ময়েশ্চার বা জলীয় বাষ্পকে অ্যাট্রাক্ট করতেছে না? জি স্যার। তারা যখন ময়েশ্চার বা জলীয় বাষ্পকে অ্যাট্রাক্ট করতেছে, আপনি মনে করেন সাগরের পাশে ইটগুলাকে শুকাইতে দিচ্ছেন। তো সাগরের পাশে অ্যাটমসফিয়ারের মধ্যে কি আছে? লবণ আছে। জি স্যার। ওই ইটগুলা যখন ওই সাগরের পাশ থেকে জলীয় বাষ্প বা এরকম হিউমিডিটি বা পানি শোষণ করতেছে, তখন ওই পানির মধ্যে অবশ্যই কি আছে? লবণ আছে। তার মানে এই ইটগুলা যখন লবণ বা এরকম জলীয় বাষ্প শোষণ করতেছে, এই ইটগুলা আসলে কি লবণ শোষণ করতেছে। এবং ইটগুলাকে যখন আপনি রোদে শুকাচ্ছেন, রোদে শুকানোর পরে পানিটা বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই লবণটা ইটের সারফেসের মধ্যে থেকে যাচ্ছে অধক্ষেপ বা প্রিসিপিটেশন হিসেবে। ঠিক আছে? জি স্যার। এবং যার কারণে ইটের গায়ের মধ্যে দেখবেন অনেক সময় এরকম সাদা সাদা লোনা, আমরা বলি লোনা পড়ছে, আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলি? লোনা পড়ছে বলি না? জি স্যার। কারো বাসায় যদি বিল্ডিং এর কোনা দিয়ে তাকায় দেখবেন যে এরকম ড্যাম্প হয়ে গেছে বা সাদা সাদা এরকম লবণের মতো পড়ছে, কখনো খেয়াল করছেন? পুরান বিল্ডিং গুলোতে বেশি হয় স্যার। বিল্ডিং গুলোতে বেশি পড়ে, এটাকে বলে হচ্ছে লোনা পড়া, বা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে হচ্ছে এফ্লোরোসেন্স। কি বলে স্যার মনে আমরা থাকবে? বাংলাতেই বলি স্যার। এফ্লোরোসেন্স বানানটা হচ্ছে একটু পরে আমরা দেখবো, বানানটা আমিও ভুলে গেছি। এফ্লোরো মানে এরকম কোন একটা বানান এফ্লোরোসেন্সের। বাট এটার মধ্যে এই লোনা পড়ার যে ফেনোমেনাটা বা যে ঘটনাটা, এটাকেই বলে হচ্ছে এফ্লোরোসেন্স। তাহলে এফ্লোরোসেন্স কেন হইতে পারে? আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য রিজন অফ এফ্লোরোসেন্স ইন দ্য ব্রিক, কি বলবেন? স্যার ওই যে মানে বাতাসের জলীয় এটার বাষ্প মধ্যে থেকে হচ্ছে আবার স্যার সোডিয়াম বা পটাশিয়ামের মানে লবণ থাকে, লবণ হিসেবে উপস্থিত থাকে। যদি ইটের অ্যালকালিনিটি বেশি থাকে, তাহলে তার কি ওয়াটার অ্যাবজর্ব করার বা ময়েশ্চার অ্যাবজর্ব করার টেন্ডেন্সি বেশি থাকবে। এবং দেন সেই ক্ষেত্রে কি হবে? ইটটা যখন আমি শুকাবো বা ড্রাই করব, আমার ওয়াটারটা হচ্ছে বাষ্পীভূত হয়ে চলে যাবে, কিন্তু এই লবণটা হচ্ছে অধক্ষেপ বা প্রিসিপিটেশন আকারে ইটের গায়ে দেখা যাবে। এবং এটাই হচ্ছে মেইন রিজন এফ্লোরোসেন্স বা লোনা পড়া। বলতে পারবেন? স্যার আবার একটু স্যার সংক্ষেপে স্যার। আমি যদি আপনাকে কোশ্চেন করি হোয়াট ইজ দ্য রিজন অফ এফ্লোরোসেন্স ইন ব্রিক, মানে ইটের মধ্যে লোনা পড়ার কারণ কি, আপনার আনসারটা কি হবে? যদি আমি যে সয়েলটা দিয়ে ইটটা তৈরি করতেছি, ওই সয়েলের মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম হচ্ছে লবণ আকারে উপস্থিত থাকে, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড যদি এগুলো থাকে, তাহলে ওই মাটির কি বৃদ্ধি পাবে? অ্যালকালিনিটি বৃদ্ধি পাবে বা অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। ওই মাটির যদি অ্যালকালিনিটি বৃদ্ধি পায়, ওই মাটির ওয়াটার অ্যাবজর্পশন করার বা ময়েশ্চার অ্যাবজর্ব করার টেন্ডেন্সি বাড়বে। এবং ওই মাটি যখন অতিরিক্ত পরিমাণে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, আমি যখন ওই মাটিটাকে রোদে শুকাবো, তখন হচ্ছে পানিটা আপনার বাষ্পীভূত হয়ে চলে যাবে। বাট ওই পানির মধ্যে যে লবণটা ছিল, ওই লবণটা হচ্ছে ইটের সারফেসের গায়ের মধ্যে অ্যাজ এ প্রিসিপিটেশন বা অ্যাজ এ অধক্ষেপ হিসেবে থেকে যাবে, যেটা হচ্ছে এফ্লোরোসেন্স বা লোনা পড়ে ইটের গায়ে। এটাই বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার। এই যেখানে এর পরের লাইনে আছে দিস অ্যাকশন ইজ নোন অ্যাজ এফ্লোরোসেন্স। আমি বানানটা ঠিক লিখছিলাম না ভুল লিখছিলাম? এই কাছাকাছি গেছিলাম, এখানে মনে সি হবে এর জায়গায়। যাই হোক, এখান থেকে বানানটা দেখেন, which seriously spoils the appearance of the building, মানে হচ্ছে বিল্ডিংস এর সৌন্দর্য নষ্ট করে। যদি এরকম লোনা পরে আপনার বিল্ডিংটা দেখতে আর ভালো লাগে না, দেখতে খুব বিশ্রী লাগে। তাহলে অ্যালকালি থাকলে কি কি প্রবলেম হবে বুঝতে পারছেন? জি স্যার। আমরা আর বেশিক্ষণ না, আর 5 থেকে 10 মিনিট ক্লাস নিব। এরপর দেখেন যে অর্গানিক ম্যাটার, ঠিক আছে? মানে অর্গানিক ম্যাটার থাকলে কি হবে দেখেন, যে প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটার এন্ড ভেজিটেশন। ভেজিটেশন মানে হচ্ছে আপনার ঘাস লতাপাতা, যদি মাটির মধ্যে এরকম মানে আপনার আবর্জনা লতাপাতা অর্গানিক ম্যাটার এগুলো থাকে, ব্রিক আর্থ রেন্ডার দ্য ব্রিক্স পোরাস, মানে এটা হচ্ছে আপনার ব্রিকটাকে পোরাস বানায় ফেলে। পোরাস মানে কি? তখন সেটা আর ইমপারমিবল থাকে না, সেটা পারমিবল হয়ে যায়। পোর মানে কি? ছিদ্র। পোরাস মানে কি? যে জিনিসটার মধ্যে অনেকগুলা ছিদ্র আছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে পোরাস। ঠিক আছে? তার মানে অনেকগুলো যদি পোর থাকে বা অনেকগুলো যদি ছিদ্র থাকে, তাহলে কি আর ব্রিকটা ইমপারমিবল থাকতেছে? না স্যার। পারমিবল হয়ে যাচ্ছে না, এটার মধ্যে পানি বেশি ঢুকবে। আর বেশি পানি স্যার। ঢুকলে কি প্রবলেম হবে? একটু আগে আমরা দেখলাম এফ্লোরোসেন্স হইতে পারে বেশি পানি ঢুকলে। আচ্ছা, এরপর দেখেন যদি অর্গানিক ম্যাটার থাকে, তাহলে এটা তো মানে এটাকে পোরাস করে ফেলতেছে, আমরা দেখলামই। আরেকটা জিনিস এটা কাজ করতেছে না এখানে। দেখেন যে
প্রেজেন্স অফ আরইএইচ অর কালার, ঠিক আছে? এই আরইএইচ আর কালার হচ্ছে সোডিয়ামের বিভিন্ন লবণ বা সোডিয়ামের বিভিন্ন ভার্সন। দিস কনসিস্ট অফ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট এন্ড সোডিয়াম সালফেট। মানে মাটির মধ্যে যদি লবণ থাকে, মানে সমুদ্র উপকূলবর্তী মাটি বা সাগরের পাশ থেকে যদি আপনি মাটি কালেক্ট করেন এবং ওই মাটির মধ্যে যদি লবণ থাকে, ওটাকে হচ্ছে এই রে বা কালার বা ক্যালার বলো। উচ্চারণটা ঠিক আমি শিওর না, বাট মানে বানানটা হচ্ছে এরকম, ঠিক আছে? These elements recrystallize after burning of brick and deposit on the surface of masonry in form of whitish spot. আচ্ছা, যদি এরকম ক্যালার থাকে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, মানে বিভিন্ন লবণ হিসেবে যদি উপস্থিত থাকে, তাইলে যেটা প্রবলেমটা হবে, এই মাটিটা হচ্ছে আপনি যখন ইটটাকে পোড়ায় ফেলছেন, ইটটা পুরানোর পরে এই সোডিয়ামের বিভিন্ন ভার্সন গুলা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, এরা হচ্ছে ইটের গায়ে এরকম সাদা সাদা স্পট ক্রিয়েট করে, সাদা সাদা ছোপ ছোপ স্পট ক্রিয়েট করে, এবং এটা অবশ্যই দেখতে তখন আমার ইটের দেয়ালটাকে খুব বিশ্রী বানায় ফেলে, অ্যাস্থেটিক্যালি মানে আপনার খারাপ এটা। দিস কজেস পিলিং অফ দ্য প্লাস্টার এন্ড ব্রিক্স এন্ড আলটিমেটলি লিডস টু দ্য ফেলিওর অফ স্ট্রাকচার। আচ্ছা, অনেক সময় দেখেন না দেয়াল থেকে হচ্ছে প্লাস্টার খসে খসে পড়তেছে, এটাকেই বলে হচ্ছে স্পিলিং বা পিলিং অফ প্লাস্টার, স্পিলিং অফ প্লাস্টার বা পিলিং অফ প্লাস্টার, মানে কোনো কিছু খসে পড়ে। তো যদি আপনার এরকম ওই মাটির মধ্যে সোডিয়ামের বিভিন্ন ভার্সন, মানে লবণের, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট থাকে, তাহলে এটা হচ্ছে আপনার এই সাদা সাদা স্পট ক্রিয়েট করবে, এবং আপনার দেখবেন যে দেয়াল থেকে প্লাস্টার আপনার ব্রিকের উপরে সিমেন্ট আর পানি আর সুরকি মিলায় প্লাস্টারিং করে না? জি স্যার। তারপর রং করে, তাই না? জি স্যার। তো ওই প্লাস্টার অনেক সময় খসে পড়ে যদি আপনার এই ব্রিকের মধ্যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট এগুলো বেশি পরিমাণে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্ষতিকর জিনিসগুলো কি কি ইটের জন্য। জি স্যার। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ। আমরা নেক্সট দিন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্রিক, বিভিন্ন টাইপের ভালো ব্রিক, খারাপ ব্রিক, বিভিন্ন টাইপের ব্রিকের ক্লাসিফিকেশন দেখবো আমরা নেক্সট ক্লাসে। আজকে এতটুকুই থাক ক্লাস, ঠিক আছে? জি স্যার। আপনাদের আইডি গুলো একটু সিরিয়ালি বলেন, কে কে আছেন? স্যার আইডি 210 210 7011। 7011। জি স্যার। আপনার নাম কি? নাইম। নাইম, আপনি বলেন যে এফ্লোরোসেন্স কি জিনিস বলেন তো? স্যার ফ্লোরোসেন্স হচ্ছে ওই যে ইটের গায়ে আমরা যেটাকে লোনা বলি স্যার, ওইটা হয় হচ্ছে স্যার যদি ইটের ভিতরে স্যার অ্যালকানিক পদার্থ বা অ্যাসিডীয় পদার্থগুলো থাকে, তখন ইটটাকে শুকানোর পরে হচ্ছে কি আপনার পানিটা উড়ে চলে যায়, কিন্তু লবণগুলা তো ভিতরে থেকে যায় স্যার, যার ফলে স্যার ওই ইটের সারফেসের লবণটা হচ্ছে যে প্রেসিপিটেশন থেকে যায়। জি স্যার। ওকে, বুঝতে পারছি। এরপরে আইডি কার, আইডি গুলা বলেন সবাই। স্যার 2107 2107 আপনি বলেন তো যে ইটের ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টস গুলা কি কি, মানে যে আর্থটা বা যে সয়েলটা আমরা ব্যবহার করি তার মধ্যে কোন উপাদানগুলো থাকলে ইটের জন্য খারাপ? খালি নামগুলা বলেন, 4টা বা 5টা উপাদান আমরা বলছিলাম, জাস্ট নামগুলা বলেন। প্রথমটা ছিল কি, লাইম ছিল না? এরপরেরটা কি ছিল? pebbles of stone and gravels ছিল না? Pebbles and gravels. এরপরেরটা কি ছিল? আমি বলি। হ্যাঁ বলেন। কে বলতে পারবেন বলেন? স্যার আমি পারবো স্যার। আর অ্যালকাইন অর্গানিক ম্যাটার প্রেজেন্ট অফ আরএস অর কেলার। আপনার আইডি কত? স্যার 17। 2107017। জি স্যার। আচ্ছা, এরপর আইডি কার? তিনজনের আইডি লিখছে, কারা কারা আছেন আইডি গুলো বলেন। 2107 2107007 আপনাকে অ্যাটেন্ডেন্স দিছি, ঠিক আছে? 2107 আপনি যদিও বলতে পারেন নাই, ইনশাআল্লাহ আপনি নেক্সট ক্লাসে বলতে পারবেন, আমি বিশ্বাস করি। আচ্ছা 02 জি স্যার। আপনি বলেন তো ইটের মধ্যে মানে যেই মানে সয়েলটা দিয়ে আমি ইটটা বানাবো, ওই সয়েলের মধ্যে কোন জিনিসগুলো থাকলে ভালো? স্যার স্যার অ্যালুমিনা, তারপরে সিলিকা, লাইম, অক্সাইড অফ আয়রন, ম্যাগনেসিয়াম। অ্যালুমিনা কত % থাকা দরকার? স্যার 20 থেকে 30%।
আচ্ছা আপনার আইডি কত 002 না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর আইডি কার বলেন। স্যার 008 2107008। সিলিকা কত পার্সেন্ট থাকা দরকার? স্যার 3 থেকে 6%। এক 50 থেকে 60% সবচেয়ে বেশি পরিমাণ থাকা লাগবে সিলিকা। জি স্যার 50 থেকে 60%। আচ্ছা তারপরে অ্যাটেন্ডেন্স দিছি, সমস্যা নাই। 008 তারপরে আইডি কার বলেন। স্যার 004। 2107004। জি স্যার। আপনি বলেন যে আপনি কি বলবেন? আপনি বলবেন হচ্ছে গিয়া লাইম আর হচ্ছে আপনার ম্যাগনেসিয়া কত পার্সেন্ট থাকা দরকার? স্যার দুইটা মিলায় একটা পার্সেন্টেজ বলছিলাম, 6 থেকে 8% বোধহয়। তো 6 থেকে 10। 6 থেকে 10 না 8 বলছিলাম? 8 10 স্যার। কত লেখা আছে একটু দেখি তো। 6 থেকে 10 বোধহয় না 8 জানি, ভুলে গেছি। জি স্যার 10 স্যার। 68 স্যার। আচ্ছা 6 থেকে 10, হ্যাঁ। আচ্ছা এরপর আইডি কার, এরপর আইডি বলেন। স্যার আইডি 10। 2107010। আচ্ছা আপনি বলেন যে অর্গানিক ম্যাটার কত পার্সেন্ট থাকতে পারবে যদি থাকে? 3 থেকে 6%। আর অর্গানিক ম্যাটার বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো? স্যার কম। কম থাকলে ভালো, কম অবশ্যই থাকলে কম ভালো। থাকলে ভালো, অবশ্যই কম থাকলে ভালো। আচ্ছা এরপর আইডি কার বলেন। আর কারো আমি স্যার আইডি 6। 2107006। আচ্ছা আপনি আমারে বলেন যে ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন আমি চুলার মধ্যে জিনিসটাকে বার্ন করি, ইটটাকে, যদি আমার ক্যালসিয়াম কার্বনেট থাকে তা তখন ক্যালসিয়াম কার্বনেটটা কিসে পরিণত হয়? আমি যখন চুলার মধ্যে ড্রাই সয়েলটাকে ঢুকায় মানে আগুনে বার্ন করতেছি, ক্যালসিয়াম কার্বনেটটা ফার্স্টে কিসে পরিণত হয়? প্রথমে ক্যালসিয়াম কার্বনেট কিসে কনভার্ট হয়? ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হয় না কুইক লাইমে? কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইডে? জি স্যার ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি পানি মিলানো হয় বা আরো একটু পোড়ানো হয়, ওইটা কিসে কনভার্ট হয়? কে বলতে পারবেন? নাইম বলতে পারবেন? স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। আচ্ছা আপনার আইডি কত ছিল? 2107006 না? এখন যে কথা জি বললেন স্যার 6। জি স্যার এরপর 6। আর কেউ আছেন? আর কেউ ক্লাস করছেন? স্যার 20। আপনি বলেন যে আপনারা কি জিজ্ঞেস করবো, ইটের মধ্যে কোন জিনিসটা কম থাকলে ইটের কালার হলুদ হয় এবং একই জিনিস বেশি পরিমাণে থাকলে ইটের কালার হচ্ছে আপনার কালচে টাইপের হয়ে যায়, আবার যদি এক্স্যাক্টলি পরিমাণে থাকে তাহলে রেডিশ চেরি এই কালারের হয়? এই জিনিসটা কি? আয়রন অক্সাইড। মনে থাকবে? আপনাদের সবার মনে থাকবে? জি স্যার। আশা করি সবার মনে থাকবে। আর কেউ ক্লাস করছেন? 1 2 3 4 5 6 7 8 9 জনের আইডি লিখছি। 1 2 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে। ওকে সবাই দাঁড়ান, 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে। ওকে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। শুক্রবার দিন তাহলে সন্ধ্যা 7টায় ক্লাস করব। জি স্যার। ওকে স্যার।